ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। সকালবেলা আকাশ ঘুমাচ্ছে। আকাশ হলো এই গল্পের নায়ক। তখনই আকাশের আব্বু ও রুমে আসলো আকাশের ছোট বোন তানুকে নিয়ে। কেননা আকাশ ওর আব্বুর কথা না শুনলেও তানুর কথা ঠিকই শুনে। অতঃপর তানু বলে ওঠে, আব্বু, তুমি ভাইয়াকে ডাকো, আমি এখানে আছি, কোনো ভয় নেই। আমি পারবো না, তুই ডাক। তাছাড়া তুই তো জানিস আমি তোর ভাইকে কতটা ভয় পাই, তাই তুই ডাক তোর ভাইকে। আমি জানি আকাশ তোর কথা ফেলতে পারবে না। আব্বু, আমি একটা কথা আজও বুঝলাম না, তুমি এই রাজ্যের সিএম, যেখানে সবাই তোমার সাথে কথা বলতে ভয় পাচ্ছে, সেখানে কিনা তুমি ভাইয়ার সাথে কথা বলতে ভয় পাও। তুই তো জানিস সবাই বাইরে আমাকে ভয় পায়, সাথে বাড়িতে থাকা সবাই ও, কিন্তু আমি ভয় পাই ওর রাগ প্লাস জেটটাকে। তাই তো তোকে নিয়ে এসেছি, তুই থাকলে আমি একটু ভরসা পাই। তাহলে আব্বু তুমি একটু অপেক্ষা করো, আমি ভাইয়াকে ডেকে দিচ্ছি। ভাইয়া, এই ভাইয়া, তাড়াতাড়ি ওঠ, আব্বু তোর সাথে কি নিয়ে যেন কথা বলবে। এই কথা শুনে আকাশের আব্বু ভয় পালানোর সাথে তানুও কোনো কিছু ভেবে তানুও পালালো। এইদিকে আকাশ উঠে কাউকে না দেখে ঘুমাতে যাবে, কিন্তু ঘুম ভেঙে যাওয়ায় না ঘুমিয়ে উঠে পড়ে। উঠে ফ্রেশ হয়ে নিচে নামে, এসে দেখে সবাই বসে আছে নাস্তা করার জন্য। নাস্তা শেষে আকাশ ওর আব্বুকে বলে ওঠে, আব্বু, তুমি অফিসে যাওনি? আমি বলছিলাম কি, আজকে তোমাকে অফিসে আমি দিয়ে আসবো। আকাশের মুখে এই কথা শোনার পর আকাশের আব্বু হকচকিয়ে ওঠে। পরে তানু পানি খাওয়ালে তার ঠিক হয়ে যায়। এইটা দেখে আকাশ বলে ওঠে তার আব্বুকে, কি হলো আব্বু, আমি এই কথা বলার পর তোমার এই রকম কেন হলো? কিছু না, আমি ভাবছিলাম যেখানে তোকে কোনোদিনও নিতে পারিনি সেখানে তুই কিনা নিজে থেকে যেতে চাচ্ছিস, তাই একটু অবাক হলাম। হ্যাঁ যাব, তবে কেউ আমার পরিচয় যেন না জানে। মানে হলো আমি যে তোমার ছেলে তা যেন কেউ না বুঝতে পারে। কিন্তু কেন? জানলে ক্ষতি কি? হ্যাঁ, আমি যখন বলছি জানবে না কেউ, তখন জানবে না। অতঃপর নাস্তা শেষ করে আকাশ ওর আব্বুকে নিয়ে রওনা দেয়। আকাশ ওর নিজের গাড়িতে করে ওর আব্বুর গাড়িগুলোকে পাঠায় অন্য আরেকটা রাস্তা দিয়ে। আকাশ ওর আব্বুকে অফিসে নিয়ে যায়। অফিসে গিয়ে জানতে পারে আকাশের আব্বু যে ওনার গাড়িতে কেউ যেন অ্যাটাক করেছিল। এতে কিছু অফিসার মারা যায়, সাথে অ্যাটাক করতে আসে লোকগুলোও মারা যায়। এইটা শুনে আকাশের আব্বু বলে ওঠে, তার মানে আকাশ তুই আগে থেকে জানতি যে আমার উপর হামলা করা হবে? হ্যাঁ জানতাম, সেই জন্য তোমাকে আমার সাথে নিয়ে আসি। সাথে ওদেরকে আরেকটা রাস্তা দিয়ে পাঠিয়েছি, কিন্তু ওরা তবুও জানলো কি করে এটাই ভাবছি। কে কি জানালো আকাশ? আমার মাথায় তো কিছু ঢুকছে না। না কিছু না, তুমি অফিস থেকে কোথাও যেতে চাইলে আমাকে কল দিবে। এক কথায় আমি এই সিকিউরিটির উপর নির্ভর করে তোমাকে একা ছেড়ে দিতে পারবো না। তাই তুমি যখন বের হবে তোমার সাথে আলাদা 4 জন লোক থাকবে। আলাদা কেন? সরকার তো তা মানবে না। আব্বু, তোমাকে এত কথা চিন্তা করতে হবে না। তোমার সাথে আলাদা করে 4 জন লোক থাকবে, ওরা তোমাকে বাঁচাবে। কারণ সিকিউরিটির উপর ভরসা করতে পারবো না আমি। ঠিক আছে, কিন্তু ওরা দেখতে কেমন ওইগুলো তো জানতে হবে। আমি ওদের কল করেছি, ওরা এখনই চলে আসবে। তাই তুমি আমার সাথে নিচে চলো, কেননা তুমি না গেলে ওদের কেউ ভিতরে ঢুকতে দিবে না। অতঃপর আকাশ ওর আব্বুকে নিয়ে নিচে নামে। নিচে নেমে ওই লোকগুলোকে ভিতরে ঢুকিয়ে নেয়। ওই লোকগুলো কালো পোশাকে ছিল, তাই আকাশের আব্বু জিজ্ঞেস করে, ওরা এমন পোশাকে থাকবে নাকি আকাশ? হ্যাঁ আব্বু, ওরা এই পোশাকেই থাকবে। কেন, তোমার সমস্যা? না মানে আকাশ তাই বলে এই কালো লম্বা কোট পরে থাকবে? এদের তো দেখতে মাফিয়াদের মতো লাগছে। দেখো আব্বু, যা বলছি তাই করো। আর হ্যাঁ, তোরা 4 জন শুনে রাখো, আব্বুর সাথে সব সময় থাকবে। কোনো সমস্যায় পড়লে আমাকে অবশ্যই জানাবে। আব্বু, এখন তাহলে আমি যাচ্ছি, তুমি বরং তোমার কাজ করতে থাকো। তা নয় করবো, কিন্তু তুই কোথায় যাবি আমাকে তো বল। আমার কাজ আছে, তাই আমি সেখানে যাব। তুমি নিজের খেয়াল রাখবে। আমি গেলাম।
কথাগুলো বলে আকাশ অফিস থেকে বের হয়ে যায়। এইদিকে সমস্ত টিভি চ্যানেলে সিএম এর উপর আক্রমণের খবর সবাই জেনে যায়, কিন্তু সিএম তখন ওই গাড়িগুলোকে ছিল না, তাও চ্যানেলে বলা হয়। এইদিকে টিভির এই নিউজগুলো শুনে ডেভিল চ্যানেলের উপর বাড়ি দেয়, কেননা ডেভিল চেয়েছে সিএম কে মেরে ওনার জায়গায় বসতে চায়, যাতে করে এই পুরো শহরটাই রাজত্ব করতে পারে। কিন্তু অন্যদিকেও আকাশ ছেড়ে দেওয়ার পাত্র নয়। আকাশ ওখানে থেকে বের হয়ে চলে যায় অন্য আরেকটা জগতে। অন্য আরেকটা জগৎ বলতে খুন খারাপি করার জগতে, যেই জগতে নেই কোনো মায়া দয়া। সেই কোন স্যার, সেখানে শুধু প্রতিশোধ নেওয়ার জন্য ওই জগৎটা তৈরি করা হয়েছে। আকাশ এখন সেই জগতেই যাচ্ছে, কেননা আকাশের আব্বুর উপর ডেভিল হামলা করে যা আকাশ জেনে যায়। তাই সকালে আকাশ ওর আব্বুকে নিয়ে বেরিয়ে গিয়েছিল, যাতে করে ওর আব্বুর কোনো ক্ষতি না হয়। কিন্তু ডেভিল এটা জানে না যে আকাশের আব্বুই সিএম। এইদিকে আকাশ ওর আস্তানায় চলে আসে। ওখানে আসলে সবাই আকাশের নামে জয়ের ধ্বনি দেয় আর বলে ওঠে, তোমরা নিশ্চয়ই জানো আমাদের রাজ্যের সিএম এর উপর হামলা হয়েছিল। সাথে তোমরা এটাও জানো কে হতে পারে সে। তাই তোমরা লোকজন রেডি রাখো, আমি ডেভিলের আস্তানায় হামলা দিব। আপনি কোনো চিন্তা করবেন না বস, আমি এখনই সব লোকজনকে রেডি করতেছি, তাড়াতাড়ি করি। ওকে ঠিক আছে, তাড়াতাড়ি করো। ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে, না হলে সে আরো বেড়ে যাবে। বস, একটা কথা বলার ছিল। সিএম স্যার কি আপনার পরিচিত? না মানে ওনাকে কিছু কেউ বললে আপনি ওদের বিরুদ্ধে অ্যাকশনে যান, তাই কথাটা বলেছি। সে সম্পর্কে জানানোর প্রয়োজন হয়নি, তাই তোমাকে যে কাজটা করতে দিয়েছি ওই কাজটা আগে শেষ করো, বুঝতে পেরেছো? অতঃপর আসিফ চলে যায় লোকজন রেডি করতে। লোকজন রেডি হলে আকাশ ওদের নিয়ে বেরিয়ে পড়ে ডেভিলের লোকদের মারতে। কারণ আকাশ এখানে ডেভিলকে পাবে না, কারণ ডেভিল কখন কোথায় থাকে তা ডেভিলের লোকজনও তেমন একটা জানে না। তবু আকাশ যদি ওর আস্তানায় এভাবে হামলা করতে থাকে, তাহলে ওর আস্তানা আগের চেয়ে দুর্বল হতে থাকবে। তাই আকাশ ওর লোকজনকে নিয়ে জঙ্গলের ভিতর চলে যায়। যাওয়ার আগে ওর লোকদের বলতে থাকে, দেখো ওখানে সাবধানে ঢুকতে হবে, না হলে তারা জেনে যাবে, কোনো ভুল করা যাবে না। তাই সবাই নিজেদের খেয়াল রাখবে। আকাশ যেতে যেতে কয়েকজনকে মেরে ফেলে। এইভাবে একে একে লোকদের মারছে আর ভিতরে ঢুকতে থাকে। এইভাবে মারতে মারতে আকাশ ওর লক্ষ্যে চলে গেল, কেননা এখন সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে। তাই আকাশ এখন ওই বাড়িটাই হামলা করবে এবং দেখবে কোনো ক্লু পায় কিনা। তাই ওই বাড়িতে থাকা সবাইকে মেরে ফেলে, শুধু একজনকে বাঁচিয়ে রাখে। ওই লোকটাকে অনেক প্রশ্ন করেছিল আকাশ, কিন্তু কোনো প্রশ্নের উত্তরই দিতে পারছে না ওই লোকটি। তাই আকাশ লোকটাকে মেরে ফেলে চলে আসে। ওখান থেকে বের হয়ে আকাশ ও লোকদের আস্তানায় পাঠিয়ে দিয়ে ওর আব্বুর অফিসে চলে যায় আকাশ। ওখানে গিয়ে অনেক রকমের লোকদের দেখে, কেননা এদেরকে আকাশের সুবিধা মনে হচ্ছে না। তাই আকাশ ওর আব্বুকে ইশারায় বলে লোকদের বের করে দিতে। তিনি তাই করেন। ওই লোকদের চলে যেতে বললে ওরা চলে যায়। এইটা দেখে আকাশের আব্বু বলে ওঠে, আকাশ ব্যাপারটা কি? লোকগুলোকে বের করতে কেন বললে? তেমন কিছু না আব্বু, এই লোকগুলো কেন এসেছিল? ওদের একটা প্রজেক্টের ব্যাপারে বলেছে, ওই প্রজেক্ট সাইন করে দিতে। কিন্তু আমি যখন দেখলাম ফাইলটা, তখন বুঝতে পারলাম ওটা সাইন করলে অনেক সাধারণ লোকজন ক্ষতি হবে। আমারও ওদের মুখটা দেখে এমন মনে হয়েছিল, তাই ভালোই করেছো। আমি এখন বাড়িতে যাব, ওখান থেকে ঈশাকে নিয়ে আমি বের হব শপিংয়ে। তুমি এদের সাথে আসবে। যেমনটা তুই বলবি। তাহলে আমি গেলাম। তবে ওই লোকগুলোর মতিগতি আমার কেন জানি না ভালো লাগছে না। ওরা কিছু একটা প্ল্যান করতে পারে, তাই সাবধানে থাকবে। অতঃপর আকাশ অফিস থেকে বের হয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার আগেই তনুকে রেডি হতে বলে। তানু রেডি হয়ে নেয় আকাশ আসার আগেই। তানু আসলে আকাশ বেরিয়ে পড়ে। ওরা শপিং মলে ঢোকে। ওখানে তানুয়ের জন্য কিছু জামা দেখতে থাকে, সাথে আকাশও নিজের জন্য গেঞ্জি শার্ট দেখতে থাকে। আকাশ নিজের জন্য শার্ট পছন্দ হলে ওটা ট্রায়াল দিয়ে দেখার জন্য ট্রায়াল রুমে যায়। এখানে মোট 4টা ট্রায়াল রুম ছিল। আকাশ এক এক করে চেক করে দেখে দরজা বন্ধ।
তখন চতুর্থ নাম্বার দরজা ধাক্কা দিতে খুলে গেল। আকাশ ভিতরে ঢুকে সাদা একটা পর্দা সরাতেই দেখলো একটা মেয়ে শাড়ি চেঞ্জ করতেছে। শাড়ি চেঞ্জ করার সময় আকাশ শুধু মেয়েটার নাভিটাই দেখতে পেল, কেননা মেয়েটা আকাশকে দেখা মাত্রই শাড়ি দিয়ে বুকটা ঢেকে নিল। কিন্তু তাতে করে নাভিটা দেখা যাচ্ছে, এর বাহিরে আরো অনেক কিছু দেখতে পেয়েছে, ওইসব আপনাদের না জানলেও চলবে। আকাশকে অমন ভাবে তাকাতে দেখে মেয়েটা যেই চিৎকার করতে যাবে, আকাশ মেয়েটার মুখে হাত দিয়ে আটকে দেয়, যাতে করে মেয়েটার চিৎকার বাহিরে না শোনা যায়। আকাশ মেয়েটা এতটাই কাছে ছিল যে মেয়েটা আকাশের আর আকাশ মেয়েটার বুকে হার্টবিট শুনতে পাচ্ছে। দুজনে কিছুক্ষণ চুপ করে থেকে মেয়েটি ইশারায় আকাশকে হাত সরাতে বলে। আকাশ ব্যাপারটা বুঝতে পেরে হাত সরিয়ে নেয়। মেয়েটি কিছুক্ষণ হাঁপাতে হাঁপাতে বলে, আপনি কি বলুন তো, নক করে তো ঢুকতে পারেন। আপনি দরজা বন্ধ করে দিলেই তো সবকিছু ঠিকঠাক হয়ে গেল। এখন কথা না বাড়িয়ে শাড়ি পরে নিন, আমি বাইরে চলে যাচ্ছি। ঠিক আছে যান, আর হ্যাঁ, বাইরে গিয়ে আমার জন্য অপেক্ষা করেন। আকাশ ইরার কথা মতো বাইরে চলে আসে, এসে অপেক্ষা করে। ইরা 5 মিনিটের ভিতরে শাড়ি চেঞ্জ করে বাহির হয়ে আসে। ইরাকে দেখে আকাশ একদম ফিদা হয়ে গিয়েছে, যাকে বলে লাভ অ্যান্ড ফার্স্ট সাইট, একদিক দিয়ে ভালোবাসা। এইদিকে ইরা ট্রায়াল রুম থেকে বের হয়ে আকাশের দিকে আসতেছে, আর আকাশ তো ইরাকে দেখতেই ব্যস্ত। আকাশ এখন ইরাকে দেখতেই ব্যস্ত, তাই ইরা বিরক্ত হয়ে হাতের তুড়ি বাজালে আকাশের ধ্যান ভাঙে আর বলে ওঠে, আচ্ছা, আপনি তো দেখি ভারী লুচু টাইপের ছেলে। জি, আপনি কি কথাগুলো আমাকে বলেছেন? জি, আপনাকেই বলেছি। আপনাকে ছাড়া কাকে বলবো? কি আমাকে বললেন? তাছাড়া এত লোকজন থাকতে আমাকে কেন কথাটা বললেন? কারণটা হচ্ছে, কোথায় আপনি মন মরা হয়ে থাকবেন সেখানে তা না করে আমার দিকে তাকিয়ে আছেন। তা কোনোদিন কি মেয়ে দেখেননি নাকি? জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু আপনাকে আজকে যে রকম দেখেছি ওইভাবে কাউকে দেখিনি। আই চুপ চুপ। আচ্ছা, আপনার কি লজ্জা শরম নেই? একটা মেয়েকে দেখার পর আবার তার সামনে তার কথা বলছেন। বারে, মানুষের পিছনে কথা বলার অভ্যাস আমার নেই। যাকে যা বলার সবসময় সামনেই বলি। দোয়া করবেন এরপর থেকে যেন আপনি আমার সামনে না পড়েন। যদি পড়েন তাহলে খুন করে রেখে দিব। কথাগুলো বলে মেয়েটি চলে যায়। এইদিকে মেয়েটির কথা শুনে আকাশ মিটমিট করে হাসে। আকাশ ওখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় তানু চলে আসে। তানু এসে আকাশকে বলে, ভাইয়া, তোর ট্রায়াল দেয়া শেষ হলে তুই বিল পে কর, আমি ভেতর থেকে আসছি। আরে বোন, লাগবে না, তুই চল, একসাথে বিল দিয়ে হাঁটা ধরবো। ভাইয়া, তুইও না? কখন তোর মতিগতি কি থাকে তা বোঝাই মুশকিল। আকাশ তানুকে নিয়ে বেরিয়ে পড়ে। শপিং মল থেকে বের হয়ে এসে আকাশ ঈশাকে বলে, তানু, তুই এখানে একটু দাঁড়া, আমি গাড়ি নিয়ে এসে তোকে নিয়ে যাব এখান থেকে। আমি তাহলে আছি, তুই যা, তাড়াতাড়ি আসবি। আকাশ গাড়ি নিতে চলে যায়, কিন্তু 20 মিনিট হয়ে গেল আকাশ না ফেরার কারণে তানু পার্কিং লটের ভিতরে চলে যায়। ওখানে গিয়ে দেখে আকাশ অজ্ঞান অবস্থায় পড়ে আছে আর শরীরে ছুরির আঘাতের চিহ্ন। তাই তানু চিৎকার করে, লোক জড়ো করে। পরে সবাই মিলে আকাশকে ওদের গাড়িতে উঠিয়ে দিলে তানু গাড়ি ড্রাইভ করে হসপিটালে আসতে থাকে। হসপিটালে আসার আগে ওর বাবা মা কল দিয়ে সব কথা জানিয়ে দেয়। আকাশের বাবা মা কল পেয়ে হসপিটালে চলে আসে আর বলে ওঠে, আম্মু, আমরা শপিং করে বের হয়েছিলাম, তখনই ভাইয়া গাড়ি নিয়ে গেল। 20 মিনিট পার হয়ে যাওয়ার পর আমি ওখানে গিয়ে ভাইয়াকে এই অবস্থায় দেখলাম। কার এত বড় সাহস আমার ছেলেকে মারে? সিকিউরিটি, সিকিউরিটি, কোথায় তোমরা? তাড়াতাড়ি এখানে আসো। জি স্যার, আমাদের ডেকেছেন কি? হ্যাঁ, এখনই এই ঠিকানায় যাও। ওখানে কি হয়েছে না হয়েছে সব জেনে তারপর আসবে। ওকে, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমরা খুব শীঘ্রই সব কিছু তদন্ত করে আসতেছি। তদন্ত করতে হবে না, যারা এই কাজ করেছে ওদেরকে 24 ঘন্টার মধ্যে আমার সামনে হাজির করবে, জীবিত অথবা মৃত। ওকে, ঠিক আছে স্যার, আমরা সব রকমের চেষ্টা করব, আপনি কোনো চিন্তা করবেন না। অতঃপর সিকিউরিটি বের হয়ে যায়। অন্যদিকে ডক্টর আকাশের চিকিৎসা করতে থাকে। 1 ঘন্টা পর ডক্টর বেরিয়ে এলো।
তবে মুখে চিন্তার ছাপ নিয়ে। তা দেখে আকাশের বাবা মা ও তানু ওরা চিন্তিত হয়ে পড়েছে। এটা দেখে ডাক্তার বলে ওঠে, দেখুন আকাশের অবস্থা কিছুটা খারাপ, কারণ অনেক রক্ত বের হয়ে গিয়েছিল। তার উপর শরীরে আঘাতের অনেক চিহ্ন আছে, তাই সুস্থ হতে দেরি হবে। ডাক্তার সাহেব, আকাশের সুস্থ হতে কতদিন লাগবে আর জ্ঞান কখন ফিরবে? দেখুন 7-8 দিন লাগবে সুস্থ হতে, জ্ঞান ফিরতে 1 দিন লাগবে। তাই ওর খেয়াল রাখবেন যাতে করে ওর সমস্যা না হয়। 2 দিন হসপিটালে রাখতে হবে। এখানে ওর কোনো ক্ষতি হবে না, হসপিটালে সিকিউরিটি আছে, ওরা কোনো মতে আকাশের ক্ষতি হতে দিবে না। এইদিকে তানু হসপিটাল থেকে বাকি সবাই চলে যায়। অন্যদিকে সিকিউরিটি গুলো শপিং মলের কাছে এসে অনেক লোকজনকে অনেক প্রশ্ন করতে থাকে, কিন্তু ওরা কিছু দেখেনি বলে চলে যায়। পার্কিং লটে সিসিটিভি ক্যামেরা ছিল, কিন্তু ওই লোকগুলো ক্যামেরা নষ্ট করে দিয়েছে, তাই ওখানে কোনো রকম ক্লু ওরা পেল না। তাই আশেপাশে কেউ কিছু বুঝতে পারেনি। এইদিকে আসিফ ও আকাশের লোকেরা এখন পর্যন্ত কোনো খবর পায়নি আকাশের, কেননা 1 দিন হয়ে গেল আকাশ ওদের সাথে কোনো যোগাযোগ করেনি। তাই আসিফের টেনশন হতে থাকলো আর বলতে লাগলো, এমনটা তো হওয়ার কথা নয় বস, 1 দিন শেষ হয়ে গেল অথচ আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। আচ্ছা, ওনার কিছু হয়নি তো? উনি না জানালে আমরা নিজের থেকে তো আর ওনার সাথে যোগাযোগ করতে পারবো না। তা উনি জানে, তবুও কেন যোগাযোগ করছে না? এইদিকে সিকিউরিটি গুলো আকাশের আব্বুর সামনে এসে দাঁড়িয়ে আছে। অতঃপর আকাশের আব্বু বলে ওঠে, এই কি তোমরা এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আমার ছেলেকে যারা মেরেছে তারা কোথায়? স্যার, আমরা সব চেক করেছি, কিন্তু বড় স্যারকে কারা মেরেছে এর কোনো তথ্য পাইনি। কি তার মানে সামনে এই কাজটুকু করতে পারলে না? তোমাদের কি এই জন্য এত টাকা দিয়ে রাখি? তোমরা যদি কোনো কাজ করতে পারো না তাহলে কি লাভ আমার? সরি স্যার, আমরা সব রকম চেষ্টা করেছি। এখন শুধুমাত্র বড় স্যারই বলতে পারবে ওই সময়ে কি হয়েছিল। আমার ছেলের একবার জ্ঞান ফিরুক, তারপর ওদের খেলা শেষ করব। ওদের কত বড় সাহস আমার ছেলেকে মারার চেষ্টা করে। এইদিকে 1 দিন পর আকাশের জ্ঞান ফিরে। আকাশ জ্ঞান ফিরে আশেপাশে তাকিয়ে আছে, সাথে কাউকে খুঁজতেছে। আকাশের এমন করে তাকানো দেখে তানু প্রশ্ন করে, ভাইয়া কি খুঁজছিস এমন করে? ওই মেয়েটি কোথায়? ভাইয়া কোন মেয়ের কথা বলছিস? আমি তো ওখানে কোনো মেয়েকেই দেখলাম না। ওখানে একটা মেয়ে ছিল, আমি ওই মেয়েটিকেই বাঁচাতে গিয়ে আমার এমনটা হয়েছে। ভাইয়া তুই কি বলছিস এগুলো? আমি ওখানে কোনো মেয়েকে দেখিনি। তাছাড়া ওই সময় কি হয়েছিল? ওই সময় কথাগুলো বলে আবার জ্ঞান হারায়। তাই তানু তাড়াতাড়ি করে ডক্টরের কাছে আসে। তানুকে এভাবে আসতে দেখে ডক্টর বলে ওঠে, কি ব্যাপার তানু, তুমি এমন কেন করছো? তোমার কি কোনো কিছু সমস্যা হয়েছে? ভাইয়ার জ্ঞান ফিরেছিল, কিন্তু কোনো একটা মেয়ের কথা বলে। আমি ওকে মেয়েটার কথা জিজ্ঞাসা করতে আবার ও জ্ঞান হারায়। আগেই তো বলেছি আমি, এখন ওকে কোনো রকম প্রশ্ন করা যাবে না। তাছাড়া চিন্তা করো না, কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসবে। তুমি তোমার বাবা মাকে কল দাও, ওনারা আসলে নিয়ে যেতে পারবে। ওকে আঙ্কেল, ঠিক আছে, আমি তাহলে সব কিছুর ব্যবস্থা করতেছি। অতঃপর তানু ওর বাবা মাকে কল দিয়ে আসতে বলে। 20 মিনিট পর ওর বাবা মা দুজনে আসে আর এসেই বলে ওঠে, তানু, আকাশের এখন অবস্থা কেমন? আব্বু এখন তো ঠিক আছে, কিন্তু ভাইয়া জ্ঞান ফিরে একটা মেয়ের কথা বলছিল। কি মেয়ের কথা? মেয়ের কথা কেন বলবে? আকাশ কি ওই মেয়েকে চিনে নাকি? উপস আব্বু, তুমিও না? কিছু বলার আগেই তো তোমার ছেলে চিৎপটাং হয়ে গেল, মানে জ্ঞান হারালো। ডক্টর আঙ্কেল বলে দিয়েছে ভাইয়াকে এসব কিছু নিয়ে যেন কোনো কথা জিজ্ঞাসা না করি। তা তোর ভাইকে কখন নিতে পারবো এখান থেকে? এই তো আবার জ্ঞান ফিরলে নিয়ে যেতে পারবো, ডক্টর আঙ্কেল এটাই বলল। অতঃপর আকাশের জ্ঞান ফিরে। ওর বাবা মা আকাশের সামনে যায়। ওনাদের দেখে আকাশ বলে, আব্বু, তোমরা কি ওই মেয়েটার কোনো খোঁজ খবর পেয়েছো কি? দেখ আকাশ, আমরা ওখানে কোনো মেয়েকে দেখিনি, না তানু কাউকে দেখেছে, তাছাড়া সিসিটিভিতেও আমরা কাউকে দেখিনি। এটা কি করে সম্ভব হতে পারে? মেয়েটা তাহলে গেল কোথায়? আমার মাথায় তো কিছুই আসতেছে না। আকাশ, তুই কি কিছু ভাবছিস? আমাদের বল, তুই কি ভাবছিস? না আব্বু, আমার ফোনটা দাও,
এবং তার সাথে আমাকে কিছুক্ষণ রেস্ট করতে দাও। এরপর আকাশকে ওর বাবা ফোন দিলে আকাশ ফোন হাতে নিয়ে বিছানার পাশে রেখে ঘুমিয়ে পড়ার ভান করে শুয়ে আছে। সবাই রুম থেকে চলে গেলে আকাশ কল দেয় আসিফকে আর বলে ওঠে, জি বস বলেন, আপনার কি কোনো কিছু হয়েছে? আপনার দেখি কোনো খোঁজ খবর নেই। আসলে আমার উপর হামলা হয়েছিল। কি বলছেন কি বস? কি হয়েছিল বস? আমাকে একটু খুলে বলেন। বেশি কিছু না, তুই এখন যাবি এই শপিং মলে, ওখানে গিয়ে খোঁজ নে, তাহলে ওই মেয়েটার ব্যাপারে জানতে পারবি। তুই যে করে পারিস খুঁজে বের কর। আপনি কোনো চিন্তা করবেন না বস, যে করেই হোক ওই মেয়েটাকে আপনার সামনে এনে হাজির করব। ওরা কথা বলে কল কেটে দেয়। এইদিকে আকাশ শুয়ে পড়ে। 4 দিন পর আকাশ পুরোপুরি সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে আকাশ চলে আসে ও রাস্তা নাই, কেননা আসিফ ওই মেয়েটাকে খুঁজে বের করেছে। তাই আকাশ ওই মেয়েটার সাথে কথা বলার জন্যই এই মেয়েটাকে তুলে আনে। সেজন্য আকাশ ওই মেয়েটির সামনে গিয়ে দেখে টাইল রুমের ভিতর থাকা মেয়েটা। সেজন্য আকাশ কিছুটা আশ্চর্য হয়ে যায় আর বলে ওঠে, আসিফ, এই কাকে ধরে নিয়ে এসেছিস তোরা? বস, সঠিক মেয়েই তো ধরে এনেছি। এই মেয়েটাই ছিল ওই দিন পার্কিং এরিয়াতে। এই মেয়ে চুপ করে আসিস কেন বল? সেদিন তুই ছিলি ওখানে। বিশ্বাস করুন, আমি কাউকে মারার জন্য কাউকে সুপারিশ করিনি, আর নাই কোনো সাহায্য করেছি। তাহলে সত্যি করে বল, ওই দিন ওখানে কি করেছিলি তুই? সব সত্যি বলতেছি, প্লিজ তবু আমার কোনো ক্ষতি করবেন না। এইদিকে আকাশ কি বলবে বুঝতে পারছে না, কেননা আকাশের ওই দিনের ঘটনা তেমন একটা মনে নেই। শুধু এইটুকুই মনে আছে যে একটা মেয়েকে কতগুলো লোক তুলে নিয়ে যেতে চেয়েছিল। আকাশের মেয়েটিকে বাঁচানোর জন্য গিয়েছিল, কিন্তু মেয়েটি আকাশের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর বাকি লোকগুলো আঘাত করতে থাকে। এতে করে আকাশ মেয়েটির চেহারাটা দেখতে পায়নি। সেজন্য আকাশ মেয়েটিকে খুঁজতেছে। কেন এইসব করলো মেয়েটা? তাহলে সব সত্যি বল, তাহলে তোকে যেতে দেব। তাহলে শুনুন, আমি শপিং মল থেকে বের হয়ে গাড়ির কাছে আসি। তখন ওখানে একটা মেয়েকে দেখলাম কাকু নিয়ে দাঁড়িয়ে আছে। আমি মেয়েটার কাছে যেতেই মেয়েটা ছুরি দেখিয়ে আমাকে ভয় দেখায়। যদি আমি চেঁচামেচি করি তাহলে আমাকে মেরে ফেলবে। আমি ভয় পেয়ে গাড়িতে গিয়ে বসি। এরপর আমি ওখানে একটা ছেলেকে দেখে আসতে। ওই ছেলেটি কে ছিল? মানে ওকে আগে কখনো দেখেছিস কি? হ্যাঁ দেখেছি, আমি শপিং এর ভেতরে। এরপর কি হলো তাড়াতাড়ি বলেন। এরপর ছেলেটি কাছে আসতেই ওই লোকগুলো ওই মেয়েটার উপর হামলা করতে আসে। তখন ওখানে আসা ছেলেটি ওই মেয়েটিকে বাঁচাতে ওই লোকগুলোকে মারতে থাকে। মার খেয়ে লোকগুলো ওখানেই শুয়ে থাকে। ছেলেটিকে বেঁচে থাকতে দেখে আমি ওখান থেকে চলে আসি। এরপর তুই কি করলি? বিশ্বাস করুন, আমি ওখান থেকে চলে আসি। এরপর কি হয়েছে না হয়েছে আমার কিচ্ছু মনে নেই। আসিফ, এই মেয়েটিকে ছেড়ে দে। তার সাথে যদি পারিস এই মেয়েটার থেকে ওই মেয়েটার বর্ণনা অনুযায়ী যদি কাউকে পাস তাহলে নিয়ে আসবি। এখন এই মেয়েটাকে ওর বাড়িতে পৌঁছে দে। তাই হবে বস, আমি একে দিয়ে আসতেছি। আসিফ মেয়েটার বাঁধন খুলে দেয়। মেয়েটিকে সাড়া পেয়ে ওখান থেকে চলে যায় আসিফের সাথে। যেতে যেতে আসিফ মেয়েটার থেকে সবকিছু শুনতে থাকে ওই মেয়েটার ব্যাপারে। আসিফ মেয়েটিকে ওর বাড়িতে নামিয়ে দিয়ে চলে আসে আস্তানায়। এসেই বলে ওঠে, বস, ওই মেয়েটি যেভাবে বর্ণনা দিয়েছে ওই হিসেবে তো একজনই হতে পারে। কে হতে পারে আসিফ? এটা তো ডেভিলের লোকের কাজ হতে পারে, কেননা ডেভিলের লোকদের মধ্যে এরকম একটা মেয়ে আছে। ও, এখন বুঝতে পারছি। তাহলে এই ডেভিলই যত নষ্টের মূল। কিন্তু বস, এই ডেভিল তো আপনাকে চেনে না ঠিক মতো, তাহলে আপনার উপর হামলা কেন করবে? ও তোমরা বুঝবে না। এখন তোমরা একটা মিশনে যাওয়ার জন্য প্রস্তুত হও, কেননা আমরা একটা মিশনে যাব। ঠিক আছে বস, তাহলে আমি একজনকে তৈরি হতে বলতেছি তাড়াতাড়ি। আসিফ 10-15 জন লোকদের তৈরি হতে বলে। ওরা তৈরি হলে আকাশ ওই লোকদের নিয়ে বেরিয়ে পড়ে। ওখান থেকে আকাশ একটা ঘন জঙ্গলের মধ্যে আসে, কেননা এই জঙ্গলে আসলেই আকাশ জানতে পারবে ডেভিলের কোথায় কোথায় আস্তানা আছে। তাই প্রথমে এখানে চলে আসে। এখানে এসে আকাশ ডেভিলের লোকদের মারতে থাকে। এতে করে দুই দলেরই অনেক লোক মারা যায়। আকাশ মারামারির এক পর্যায়ে একটা রুমে ঢুকে যায়, কিন্তু রুমে ঢুকলে অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায়। এতে করে আকাশ অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই দরজা খোলার কোনো সিস্টেম পাচ্ছে না।
আসিফও অনেক চেষ্টা করে কিন্তু পারছে না খুলতে। কিন্তু এইদিকে পুলিশ চলে আসতে থাকে। এইটা দেখে আসিফ বলে ওঠে, বস এখন কি হবে? পুলিশ চলে আসছে। তাহলে তোমরা এখান থেকে ফালাও তাড়াতাড়ি। কিন্তু বস তাহলে আপনার কি হবে? আমার কিছু হবে না। পুলিশ ভিতরে ঢোকার আগেই তোমরা এখান থেকে যত তাড়াতাড়ি পারো বেরিয়ে পড়ো। আকাশের কথায় আসিফ বাকি লোকদের নিয়ে বেরিয়ে পড়ে অন্য আরেকটা রাস্তা দিয়ে। এইদিকে পুলিশ ভিতরে ঢুকে সবকিছু চেক করতে থাকে। ওরা ওখানে অনেক লোককেই মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে, কিন্তু ওরা পরক্ষণেই ওদের ওই দরজার দিকে চোখ যায়, কেননা দরজার সামনে লেখা ছিল কন্ট্রোল রুম। তাই ওরা নিজের মধ্যে বলা বলি করতে থাকে। এই তোমরা যে করেই পারো, এই দরজা ভাঙতে যা যা লাগে সবকিছু নিয়ে এসো। এইদিকে ওরা দরজা ভাঙার জন্য মেশিন পত্র নিয়ে আসে। অন্যদিকে আকাশ দরজা থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছে, কেননা নয়তো দরজা ভাঙার ফলে আকাশ আহতও হতে পারে। ওরা অনেকক্ষণ কাজ করার পর দরজা ভাঙতে সক্ষম হয়। দরজা ভেঙে ওরা ভেতরে গিয়ে আকাশকে দেখে আর বলে ওঠে, কোনো চালাকি নয়, হাত উপরে উঠে বাহিরে চলে আয় তাড়াতাড়ি। পুলিশ কথায় আকাশ হাতগুলো উপরে তুলে বের হয়ে আসে, কেননা এখানে কোনো সমস্যা করলে চলবে না। তাই ওদের কথা মতো বেরিয়ে আসলো। ওরা আকাশের হাতে হাত করা পরিয়ে গাড়িতে তুলে নিল। 30 মিনিট পর গাড়ি পুলিশ স্টেশনে আসলে আকাশকে ওখান থেকে নামিয়ে ইন্টারোগেশন রুমে নিয়ে যাওয়া হয় আর বলে ওঠে, এই ছেলে তোর নাম কি? সব সত্য বলবি? আমার নাম পারভেজ হোসেন আকাশ। এবার বলো, তুমি ওখানে কি করতে গেছিলে? আর কার লোক তুমি? এবং ওখানে কি কি কাজ চলছিল? বিশ্বাস করুন স্যার, আমি কারো লোক নই আর নাই কারো হয়ে কাজ করি। তাহলে ওই রুমে তুই কি করছিলি? বিশ্বাস করুন স্যার, ওরা আমাকে ধরে নিয়ে ওই রুমে নিয়ে আটকে রেখেছিল। বাহ, ভালোই তো মিথ্যে কথা বলতে শিখেছিস, কিন্তু তোর এই মিথ্যে কথাই কোনো লাভ হবে না। তাই সত্যিটা বলে দে, নয়তো এমন মার মারবো যে সারা জীবনে এই মারের কথা ভুলতে পারবি না। বিশ্বাস করুন স্যার, আমি কারো হয়ে কাজ করি না, আমায় বিশ্বাস করুন স্যার। বুঝতে পারছি, এভাবে কাজ হবে না, তোকে রিমান্ডে দিতে হবে। এই ওকে রিমান্ড রুমে নিয়ে আয়। আমি একটা কল করি, উকিল ঠিক করব। ঠিক আছে, কিন্তু যা করার তাড়াতাড়ি করবি কিন্তু। এখন হয়তো আপনারা ভাবছেন জেলের ভিতর তো ফোন ইউজ করতে দেয় না, তাহলে এখানে কেন ফোন ইউজ করতে পারছে? তাহলে এই ব্যাপারে আপনার কিছু বলতেই হয়। আপনারা যা বাংলাদেশের জেল সম্পর্কে জানেন, কিন্তু অন্য দেশে জেল অন্যরকম। ওখানে আপনার গায়ে হাত তোলার জন্য কোর্ট থেকে পারমিশন লাগে, কিন্তু বাংলাদেশে, ইন্ডিয়া এবং আরো 4-5টা রাষ্ট্র আছে যেগুলোতে পুলিশ ইচ্ছে করলে আসামিদের মারতে পারে, কিন্তু বাকি দেশগুলোকে তা করতে পারে না, কিন্তু কয়েকটা থাপ্পড় এবং বাড়ি দিতেই পারে। সেজন্য আকাশ ওই থাপ্পড় না খাওয়ার জন্যই কল দিতে রাজি হয়ে যায়। চলুন এবার গল্পে আসি। আকাশ কাকে যেন কল দেয়। কল দেওয়ার 20 মিনিটের মধ্যে থানার সামনে কয়েকটা গাড়ি আসে। পুলিশ থানার বাহিরে গিয়ে দেখে সিএম গাড়ি, আর ওনার গাড়ির সাথে পুলিশ ও অন্য কমান্ডো তো আছেই। সিএম কে দেখে পুলিশ অফিসার দৌড়ে এসে সালাম দেয় আর বলে ওঠে, আসসালামু আলাইকুম স্যার, আপনি হঠাৎ করে এখানে? কোনো সমস্যা হয়েছে কি স্যার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু। সব কথা কি এখানেই বলবেন নাকি আমায় ভিতরে যেতে দিবেন? অফকোর্স স্যার, ভিতরে আসেন। আকাশের আব্বু ভিতরে যায়। পুলিশ অফিসার ওনাকে চেয়ার এনে দেয় বসার জন্য। উনি চেয়ারে বসে। তখন উনি ইন্টারোগেশন রুমে আকাশকে দেখতে পায়, তাই উনি অফিসারকে জিজ্ঞেস করে, ওই ছেলেটার অপরাধ কি? কেন ওকে ধরে নিয়ে এসেছেন? স্যার, আমরা জঙ্গলের ভিতর একটা বাড়িতে রেডি করি, তখন ওই বাড়িতে যারা ছিল তাদের মধ্যে সবাই মারা গিয়েছে ওখানে। ওনাকে আমরা একটা রুমে পাই ওখানে। পরে আমরা ওই রুমটা যন্ত্রপাতি দিয়ে ভেঙে এই লোকটাকে পাই। তাই আমরা ওকে নিয়ে এসেছি যাতে করে ওর কাছ থেকে কোনো তথ্য আমরা পেতে পারি। ওকে ছেড়ে দাও। কিন্তু স্যার কেন? কারণটা তোমার না জানলেও চলবে। এর আগেও ওর উপর হামলা করা হয়েছিল, অনেক কষ্ট করে ওকে বাঁচাই। যখন আবার সুস্থ হয়েছে তখন ওই লোকগুলো ওকে হয়তো আবারও তুলে নিয়ে গেছিল। যদি এমনটা হয় তাহলে আমি ওকে ছেড়ে দিচ্ছি, কিন্তু উনি আমাদের একবারও বলেনি যে আপনি ওর পরিচিত হন। ও এমনই, কোথাও পাওয়ার দেখাতে চায় না। ঠিক আছে স্যার, আমি অক্ষুনি ছেড়ে দিচ্ছি।
আকাশকে ছেড়ে দেওয়া হলো। আকাশ ওর আব্বুর সাথে বাড়ির দিকে আসতে থাকে, কিন্তু পথে আকাশকে ওর আব্বু একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে, কিন্তু আকাশ কোনো প্রশ্নের উত্তরই দিচ্ছে না। বাড়িতে আসার পর আকাশ ভাবতে থাকে কিভাবে কি করতে হবে। সে সব ভাবা শেষ হয়ে গেল আকাশের। তার সাথে আসিফকে কল দিয়ে জানে যে আকাশ এখন ঠিক আছে, কেননা ওদেরকে যদি না জানানো হয় ব্যাপারটা, তাহলে ওরা টেনশন করতে পারে। পরের দিন সকালে তানু আকাশের রুমে এসে হাজির হয় আর বলে ওঠে, ভাইয়া তোকে একটা কথা বলার ছিল। কি কথা বল? তাছাড়া তোর মুখটা এভাবে শুকনো দেখাচ্ছে কেন? আসলে হয়েছে কি, আমাকে কয়েকদিন ধরে কয়েকটা ছেলে রাস্তায় বিরক্ত করে যাচ্ছে। কি কয়েকদিন ধরে বিরক্ত করছে? আর তুই এখন বলতেছিস আমাকে? আমি ওদের অনেক রকম ভয় ও দেখিয়েছি, কিন্তু এতেও কোনো রকম কাজ হলো না, তাই এখন তোকে জানালাম। আচ্ছা তুই নিচে যা, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তানু নিচে গিয়ে ওর আব্বুর সাথে কথা বলতে থাকে। এর মাঝে আকাশ তৈরি হয়ে নেয়। ওরা নাস্তা করে বেরিয়ে পড়তে যাবে, তখন তানু বলে ওঠে, এটা কি পরেছিস? একটু সুন্দর করে সেজে আয়। আমি তো ওখানে। ভাইয়া। আচ্ছা বোন, যাচ্ছি। আকাশ উপরে গিয়ে রেডি হয়ে নেয়, কেননা আকাশ মারামারি করার উদ্দেশ্যে রেডি হয়েছিল, কিন্তু এখন আবার চেঞ্জ করতে বলেছিল। সেজন্য একটু অবাক হয় আকাশ, তাই এবার রেডি হয়ে বেরিয়ে এলো। ওখান থেকে তানুকে নিয়ে বেরিয়ে পড়লো ভার্সিটির উদ্দেশ্যে। পথে যেতে ওরা অনেক কথা বলতে থাকে, কিন্তু তানু একবারও ওই ছেলেদের কথা বলছে না। এইটা দেখে আকাশ বলে ওঠে, তনু, ব্যাপারটা কি বলতো? তুই তো বলেছিলি তোকে বিরক্ত করে কোন ছেলেগুলো, কিন্তু এখন তো কাউকে দেখছি না। আরে ভাইয়া, ওটা তো ভার্সিটির ভেতরে, তুই ভার্সিটিতে চল, তারপর না হয় সব বলছি। আকাশ ভার্সিটিতে চলে আসে। এই ভার্সিটির প্রিন্সিপাল স্যারই একমাত্র আকাশ ও তানুর পরিচয় জানে, আর নয় বাকি লোকজন জানে যে ওর বাবা বিজনেসম্যান। আকাশ তানুকে নিয়ে ভার্সিটির ভিতরে যায় আর বলে ওঠে, কিরে, কই ওই ছেলেগুলো দেখছি না তো? ভাইয়া, তুই কি মারামারি করার জন্য এখানে এসেছিস নাকি? আরে আমি কি তা বলছি নাকি? আমার কাজ আছে তাই তো বললাম। চল আমার সাথে ওই গাছের নিচে। তানু আকাশকে নিয়ে চলে যায় গাছের নিচে। ওখানে গিয়ে ওরা বসে বসে কথা বলতে থাকে। তখন তানুর বাকি বান্ধবীগুলো আসতে থাকে, ওরাও গাছের নিচে বসে পড়ে। কিন্তু আকাশ এতগুলো মেয়ের মাঝে একটা মেয়েকে চেনা চেনা লাগছে আকাশের, আর বলে ওঠে, আচ্ছা, আপনাকে আমার খুব চেনা চেনা লাগছে কেন? এইদিকে ইরা আকাশের দিকে তাকায়। ইরা ও আকাশকে কিছুটা পরিচিত মনে হচ্ছে, তাই ইরা বলে ওঠে, আমারও আপনাকে কিছুটা চেনা চেনা মনে হচ্ছে। আমার মনে হয় আমি যদি ভুল না করি তাহলে আমি শপিং মলে থাকা ওই মেয়েটি, যাকে আমি ট্রায়া। কথাটা বলার আগেই ইরা উঠে গিয়ে আকাশের মুখ চেপে ধরে। এতে ওরা সবাই কিছুটা আশ্চর্য হয়। পরে ব্যাপারটা বুঝতে পেরে ইরা হাত সরিয়ে নেয়, কেননা আকাশ যদি শপিং মলের ঘটনাটা বলে দেয় তাহলে ওরা সবাই ইরাকে নিয়ে মজা করতে থাকবে। তাই ইরা বাধ্য হয়ে এমনটা করলো। এসব কিছু দেখে তানু তো বলেই ওঠে, ইরা, তুই কি ভাইয়াকে আগে থেকেই চিনিস? চিনি মানে আমাদের তো আগেও দেখা হয়েছিল। ট্রায়া। আপনি চুপ করবেন? কি রে, এভাবে চেঁচাচ্ছিস কেন? তোর ভাইয়াকে চুপ থাকতে বল, নয়তো এখানে গলার টিপে ধরবো। আচ্ছা আমি চুপ করলাম। তানু, তুই এখানে কেন এনেছিস? তুই তো বলেছিলি তোকে কিছু ছেলে বিরক্ত করছে, তাহলে ওই ছেলেগুলো কোথায়? কি? আপনি এখানে এসে ছেলেদের মারবেন? আপনাকে দেখে তো অতটা সাহসী বলে মনে হচ্ছে না। ভাইয়া, ওরা তো মনে হয় আজকে আসেনি। তাহলে আমি বরং যাই, তুই এখানে আড্ডা দে। ভাইয়া, আরো কিছুক্ষণ থাক আমাদের সাথে। না রে বোন, অনেক কাজ বাকি আছে। কাজ তো থাকবেই, আপনি নিজে তো কাজ করতে পারেন না। এখন গিয়ে হয়তো বাবার বিজনেস দেখবেন, তাই তো? এই আপনাকে কেন বলতে যাব আমি? বাহ, বললে কি আমি আপনার সাথে যাব নাকি? আপনাকে কে নিচ্ছে আমার সাথে? তানু, আমি যাচ্ছি, তুই থাক। আকাশ ওখান থেকে কিছুটা দূর চলে আসে গাড়ি করে। কিছু দূর আসার পর তানু কল দেয়, তাই আকাশ কল রিসিভ করে বলে ওঠে, হ্যালো হ্যালো তানু, কথা বল তানু। ফোনের ওপাশ থেকে কথা শোনা যাচ্ছে না, তাই আকাশ যেই কল কাটতে যাবে তখনই ফোনে কোনো ছেলের কণ্ঠের আওয়াজ পায় আকাশ।
তাই আকাশ গাড়ি ঘুরিয়ে চলে আসে ভার্সিটিতে। ভার্সিটিতে এসে দেখে গাছের নিচে তানু ও ওর বান্ধবীরা বসে আছে। ওদের পাশে দাঁড়িয়ে আছে কয়েকটা ছেলে, কিন্তু ওদের দেখে মনে হচ্ছে ওরা তানুর পরিচিত না। তাই আকাশ ওদের কাছে যায় আর বলে ওঠে। এখানে কি হচ্ছে? কিন্তু আকাশের কথার কোনো রিপ্লাই আসলো না। ছেলেগুলো কথা বলেই যাচ্ছে। তাই আকাশ একটা ছেলের ঘাড়ে হাত রাখে। এতে করে বাকি সবাই কথা বন্ধ করে দিয়ে পিছনে ফিরে তাকায় আর বলে ওঠে, কে রেহ, তুই আমার ঘাড়ে হাত দিয়েছিস? তুই জানিস আমি কে? আমি জানি না দেখেই তো জানতে এসেছি। বাহ, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। যেখানে পুরো ভার্সিটির সবাই আমাকে ভয় পায়, সেখানে তুই কি না আমার ঘাড়ে হাত রেখে কথা বলছিস? ও তাই নাকি? তা পুরো কলেজে এতগুলো মেয়ে থাকতে আমার বোনকেই তোর চোখে পড়লো? কি করব বল, তোর বোন তো আসলে একটা সেক্সি মাল। কথা বলে শেষ করার আগেই আকাশ রকির গালে একটা খুশি দেয়। এতে করে রকি কিছুটা দূরে গিয়ে পড়ে। এতে রকির সাথে থাকা ছেলেগুলো অবাক হয়ে যায়, সাথে করে ভার্সিটির সবাই। কেননা এই ভার্সিটির সবাই মোটামুটি রকির পরিচয় জানে। তাই কেউ রকির সাথে কথা বলতে আসে না। সবার সাথে সাথে ইরাও অবাক হয়, কেননা রকি অনেক খারাপ ছেলে, তার সাথে অনেক পাওয়ারও আছে ওর। আকাশ রকিকে মারতে থাকে, সাথে ওর বন্ধুদেরও। ওদের মেরে মেরে সবাইকে মাটিতে শুয়ে দেয় আকাশ। এতে করে ইরা সব ভার্সিটির সবাই অনেক খুশি হয়। ওদের মেরে আকাশ তানুর কাছে যায় আর বলে ওঠে, আর কোনো ভয় নেই তানু, চল তোকে নিয়ে বাসায় যাই। একা একা রেখে যাওয়াটা ঠিক হবে না। আকাশ যখনই তানুকে নিয়ে আসতে যাবে তখনই কেননা ইরা হাতে গুলি লেগেছে। আকাশ তখন তানুকে নিয়ে যেতে থাকে। তখন রবি তাকে গুলি করতে গেলে এরা আকাশের সামনে চলে আসে, যার কারণে ইরার হাতে গুলি লাগে। গুলির শব্দ শুনতে পেয়ে আকাশ পিছনে তাকায়, দেখে রকির হাতে বন্দুক আর ইরার হাতে রক্ত। তাই আকাশ তার পায়ের থেকে বন্দুক বের করে রকিকে গুলি করে। এতে করে রকির গায়ে গুলি লাগে এবং রকি মাটিতে পড়ে যায়। অতঃপর আকাশ ইরাকে কোলে নিয়ে গাড়িতে বসায়, সাথে তানু বসে যায়। গাড়ি নিয়ে হসপিটালে চলে আসে এবং হসপিটালে ওর পরিচিত ডাক্তারকে দেখায় আর বলে ওঠে, ডক্টর আঙ্কেল, ওর গুলি লেগেছে, ওকে আপনি সুস্থ করে তুলুন। আকাশ চিন্তিত হওয়ার কারণ নেই। গুলি হাতে লেগেছে, তেমন কোনো সমস্যা হবে না। আমি দেখতেছি ব্যাপারটা, তোমরা এখানে অপেক্ষা করো। অতঃপর আকাশ আর তানু অপেক্ষা করতে থাকে। এইদিকে রকির বন্ধুরা রকিকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসে। এদিকে রকির অবস্থাও অনেক খারাপ, কেননা রকির পেটে গুলি লাগার কারণে অনেক রক্ত বের হয়ে গেছে। এইদিকে রকির বাবাকে খবর দেয়া হয়। রকির বাবা আসার আগে পুরো হসপিটালে সিকিউরিটি ও পুলিশ দিয়ে ভরিয়ে দেয়, কেননা রকির বাবা একজন রাজনীতিবিদ। তাছাড়া ওনার আরেকটা পরিচয় আছে, যা আপনারা গল্পের সাথে থাকলে জানতে পারবেন। রকির বাবা আসলে রকির বন্ধুদের সাথে কথা বলিয়ে সব জানতে পারে আর বলে ওঠে, পুলিশ অফিসার, যেখান থেকে পারেন ওই ছেলেটাকে আমি জেলের ভিতর দেখতে চাই। ওর এত বড় কলিজা, সে আমার ছেলেকে গুলি করে। চিন্তা করবেন না স্যার, আমরা ভার্সিটিতে গিয়ে ওখানকার সব খবর নিয়ে এবং ওই ছেলেকে নিয়ে আপনার সামনে হাজির হব। হ্যাঁ, যত তাড়াতাড়ি পারো কাজটা করো। ওকে থানায় নিয়ে এসে এমন মার মারবে যেন সারা জীবন এই মারের কথা না ভুলে। ওকে ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করতেছি। আমি তাহলে যাই স্যার। এইদিকে ইরার অপারেশন শেষের দিকে, কিন্তু ডক্টর বের হয়ে এসে বলে ওঠে আকাশের উদ্দেশ্যে, আকাশ, ইমার্জেন্সি করে পেশেন্টের রক্ত লাগবে A+। আঙ্কেল আপনি চিন্তা করবেন না, আমি ওকে রক্ত দিব। চলুন, কোথায় রক্ত দিতে হবে? আকাশ ডক্টরের সাথে চলে যায়। অন্যদিকে রকিরও অপারেশন শেষ হয়ে যায়। পুলিশ অফিসার ভার্সিটিতে সব ইনফরমেশন নিয়ে হসপিটালে চলে আসে। এখানে এসে ওরা আকাশের খোঁজ নিয়ে আকাশের কাছে চলে আসে আর বলে ওঠে, আকাশ, এমপি সাহেবের ছেলেকে গুলি করার অপরাধে তোমাকে আমরা গ্রেপ্তার করেছি। এইদিকে আকাশকে নিয়ে যেতে থাকে পুলিশ থানার উদ্দেশ্যে। তখনই ওখানে আসে ইরার বাবা আর বলে ওঠে, কি ব্যাপার আকাশ, তুমি এখানে কেন? আর পুলিশ তোমাকে কেন ধরে নিয়ে যাচ্ছে? আঙ্কেল ওসব বিষয় পরে জানাবো আপনাকে, এখন শুধু এটা জেনে রাখুন আমি কিছুক্ষণ পরে এখানে চলে আসব। কিন্তু আপনি কেন এখানে? আমার মেয়ে গুলি লেগেছে, তাই আমি ওকে দেখতে এসেছি। আর তানু, তোমাকেও দেখতেছি তুমি এখানে দাঁড়িয়ে আছো। আমার মেয়ে কোথায়? আঙ্কেল, ইরা আপু এখন ভিতরে,
আর কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এইদিকে আকাশকে পুলিশ নিয়ে যেতে থাকে, তা আসিফ দেখে ফেলে, তাই বাকি লোকদের খবর দেয়। এইদিকে পুলিশ আকাশকে নিয়ে যেতে থাকে, অন্যদিকে আকাশের লোক পুরো রাস্তা গাড়ি দিয়ে আটকে রেখেছে, যাতে করে পুলিশের গাড়ি সামনে না যেতে পারে। আসিফ গাড়ি থেকে নেমে গুলি করতে থাকে পুলিশের উপরে, কিন্তু পুলিশের গায়ে গুলি না করে তাদের পায়ে গুলি করে, যাতে ওরা বেঁচে থাকে, আর বলে ওঠে, দেখুন, আমরা আপনাদেরকে মারতে আসিনি, আমরা এসেছি আকাশ ভাইকে নিয়ে যেতে। তাই আপনারা যদি ভালো চান তাহলে আকাশ ভাইকে ছেড়ে দিন। এইদিকে পুলিশে কোনো কিছু করার ছিল না, কেননা ওরা ছিল 5-6 জন আর মাফিয়ারা ছিল 5-6টা গাড়ি, তাই ওরা ভয় পেয়ে আকাশকে ছেড়ে দেয়। আকাশ ওদের কাছ থেকে এসে আসিফের গাড়িতে চলে আসে এবং গাড়িতে বসে যায়। এদিকে পুলিশ অফিসার এমপি সাহেবকে ফোন দিয়ে ব্যাপারটা জানায়। এমপি সাহেব কল দিয়ে ওনার কিছু লোক আকাশকে পিছনে লাগিয়ে দেয়। কিছু মিনিটের মধ্যে ওরা আকাশের গাড়িকে ফলো করতে থাকে, কয়েকটা গাড়ি মিলে, কেননা আকাশের গাড়িতে আসিফ ও আকাশ যাচ্ছে, বাকি গাড়িগুলো আস্তানায় চলে যায়। এই সুযোগে ওরা আকাশকে একা পেয়ে যায়। ওরা আকাশের সাথে গাড়ি ধাক্কা দিতে দিতে জঙ্গলে চলে আসে। জঙ্গলের ভিতরে গাড়ি থেমে আকাশ গাড়ির ভিতর থেকে নেমে যায় এবং আসিফও। অন্যদিকে ওদের সামনে 3-4টা গাড়ি থেকে প্রায় 20 জনের মতো লোক আর নামে। ওরা নেমেই গুলি করতে থাকে, এতে করে আকাশের গাড়ির অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু আকাশ আসিফ ওরা দুজনে মিলে গুলি করতে থাকে, এতে করে ওদের কয়েকজন লোক মারা যায়। সাথে যে কয়েকজন আছে তারা ভয় পেয়ে গাড়ি নিয়ে চলে যায়। ওরা চলে যাওয়াতে আকাশ আসিফকে নিয়ে চলে আসে। আকাশ আসিফকে জঙ্গলের ভিতর পাঠিয়ে দিয়ে আকাশ চলে আসে হসপিটালে, আর এসে বলে ওঠে, আঙ্কেল, ইরা এখন কেমন আছে? ভাইয়া, তুই এসেছিস, আমি তো আব্বুকে কল দিয়েছি, সবকিছু জানালাম যে তোকে পুলিশ ধরে নিয়ে গেছে। আচ্ছা, সেসব পরে দেখা যাবে, এখন তাড়াতাড়ি করে বল ইরা কেমন আছে। ভাইয়া, এখন ইরা আপু অনেক ভালো আছে, কিন্তু জ্ঞান এখনো ফেরেনি। কিন্তু তোর এই অবস্থা কেন? পরে সব বলবো। আঙ্কেল, আপনি একটা কাজ করুন, ইরাকে বাড়িতে নিয়ে যান, কেননা এখানে থাকাটা ঠিক হবে না। অতঃপর ইরার আব্বু ইরাকে নিয়ে বাড়িতে চলে যায়। অন্যদিকে আকাশ আর তানুকে নিয়ে বাড়িতে চলে আসে। এইদিকে রকির বাবা আকাশের ছাড়া পাওয়াটা মেনে নিতে পারেনি, তাই উনি ওনার আরেকটা রূপে চলে যায়। সেই রূপটা অনেক ভয়ানক। আকাশ বাড়িতে এসে নিজের রুমে চলে যায়। তানুও এর মধ্যে রুমে ফ্রেশ হয়ে আকাশের কাছে চলে আসে আর এসেই বলে ওঠে, ভাইয়া, একটা আমাকে কথা বল, তুই কি এটা আর আব্বুকে চিনিস? হ্যাঁ, চিনি তো, উনি আমাদের কোম্পানি থেকে অনেক রকম পণ্য কিনে। ও আচ্ছা, এই ব্যাপার। এখন তাহলে আমি যাই, ইরাকে গিয়ে একটু দেখে আসি। তুই কি যাবি? না তানু, আমি যাব না, তুই বরং দেখে আয়। অতঃপর তানু চলে যায় ইরাদের বাড়িতে। ওখানে গিয়ে ইরার সাথে দেখা হয়, কেননা এতক্ষণে ইরার জ্ঞান ফিরে এসেছে। তাই তানু ইরার সাথে অনেকক্ষণ কথা বলতে থাকে। হঠাৎ করে ইরা বলে ওঠে, আচ্ছা তানু, তোর ভাইয়া আসেনি? ভাইয়া এসে কি করবে, তাই আমি নিজেই ওকে নিয়ে আসিনি। আচ্ছা, ভালো থাকিস। এখন আমাকে একটা কথা বল, আমি এখানে কি করে আসলাম? আচ্ছা ঠিক আছে, আমি তোকে সবটা বলতেছি তোর গুলি লাগার পর। অতঃপর তানু ইরাকে সবগুলো ঘটনা খুলে বলতে থাকে। আমি আর ঘটনা বললাম না, কারণ আপনারা তো সব জানেনই, তাই আবার বলি সময় নষ্ট করতে চাই না। এইদিকে তানু ইরার বাসা থেকে বের হয়ে আসে। এইদিকে রাত হয়ে যায়, কিন্তু তানু বাড়িতে আসেনি। তাই আকাশ ইরার আব্বুকে কল দেয়, কিন্তু উনি জানায় যে তানু দুপুরের পরে বের হয়ে গিয়েছিল। তানু কি এখনো বাড়িতে ফিরেনি? না আঙ্কেল, তানু তো এখনই বাড়িতে ফিরেনি, তাই আপনাকে কল দিলাম। সে কি তাহলে কোথায় গেল? ওর নাম্বারে কল দিয়েছো কি তুমি? জি আঙ্কেল, কিন্তু নাম্বার বন্ধ দেখাচ্ছে। তবে আপনি চিন্তা করবেন না, আমি ঠিকই ওকে খুঁজে বের করে নিব। তাই আকাশ ইরার বাড়ির কাছে আসে এবং সমস্ত সিসিটিভি ক্যামেরা চেক করতে থাকে। তানু কোন রাস্তা দিয়ে কোথায় গিয়েছিল,
অতঃপর আকাশ দেখে তানু ইরাদের বাড়ি থেকে বের হয়ে হাইওয়ে রোডে চলে গিয়েছিল। তখন আকাশ মনে মনে বলতে থাকে, রোডে আসলে তো ওখান থেকে কেউ কিছু করতে পারবে না, কিন্তু হাইওয়ে রোডের শেষের দিকে তো। তাই এই আকাশ দেরি না করে হাইওয়ে রোডের শেষের দিকে চলে আসে, কেননা একটু সামনে এখান থেকে দুটো রাস্তা আছে। একটা আকাশদের বাড়ির দিকে আর একটা জঙ্গলের ভিতরে যায়। তাই আকাশ জঙ্গলের ভিতরে যেতে থাকে। ওখানে যেতে যেতে আকাশ অনেক কিছু খেয়াল করে। ওখানে তখনই আকাশের চোখে পড়ে একটা গাড়ির দিকে, কেননা গাড়িটা পুরোপুরি পুড়িয়ে গিয়েছে। কোনো কিছু বোঝা যাচ্ছে না এটা কার গাড়ি। অনেক কষ্টের পর আকাশ বুঝতে পারে এটা তানুর গাড়ি। আকাশ ভয় পেয়ে গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে দেখে কেউ আছে কিনা, কিন্তু সব চেক করেও কাউকে পেল না। এদিকে রাতের অন্ধকার থাকায় আশেপাশে খুঁজেও কাউকে দেখা যাচ্ছে না। সেজন্য আকাশ গাড়ি থেকে লাইন নিয়ে আশেপাশে খুঁজতে থাকে। তখন আকাশ জঙ্গলের ভিতর একটা বাড়ি দেখতে পায়, তাও বাড়িটা অনেক ছোট। সেজন্য আকাশ বন্দুক বের করে ধীরে ধীরে এগিয়ে যায়। ওখানে গিয়ে আকাশ দরজা খুলতেই তানুকে দেখতে পায়, কিন্তু তানুর তখন জ্ঞান ছিল না। অতঃপর আকাশ তানুর মুখের উপরে পানি ছিটিয়ে জ্ঞান ফিরায় আর বলে ওঠে, ছোট বোন আমার, তুই ঠিক আছিস তো? তোর কোনো কিছু হয়নি তো? ভাইয়া, তুই আমাকে এখান থেকে নিয়ে চল, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। বোন আমার, কাঁদিস না। দেখ, তোর ভাই চলে এসেছে। এখন এখান থেকে চল, কেউ আসার আগে। অতঃপর আকাশ তানুকে নিয়ে আসতে গেলে তানু হাঁটতে পারতেছে না শরীর দুর্বলের কারণে। তাই তানুকে কোলে নিয়ে পাহাড়ের রাস্তা দিয়ে উপরে আসে। তখন আকাশ বলে ওঠে, তানু, তুই কি গাড়ি চালিয়ে যেতে পারবি বাড়িতে? পারবো ভাইয়া, কিন্তু তুই এখানে কি করবি? আমি এখান থেকে দেখব তোকে কারা নিয়ে এসেছিল। তোকে একা যেতে দেওয়া যাবে না। দাঁড়া, একটু অপেক্ষা কর। 5 মিনিট পর দুইটা গাড়ি আসে। একটা করে আসিফ আসে, আরেকটা করে 4-5 জন লোক আসে। ওরা হচ্ছে আকাশের লোক। অতঃপর আকাশ বলে ওঠে, আসিফ, তুই এখানে অপেক্ষা করে লুকিয়ে থাক। ওই ঘরটার উপরে নজর রাখ, কে আসে ওখানে। এই বলে আকাশ তানুকে নিয়ে বেরিয়ে পড়ে। ওরা বাড়িতে এসে তানুকে নিয়ে ওর রুমে পাঠিয়ে দেয় আকাশ। আকাশ ওর মাকে বলে তানুর দেখাশোনা করার জন্য এবং ওকে খাইয়ে দেওয়ার জন্য। অতঃপর আকাশ বের হয়ে চলে যায় জঙ্গলে। ওখানে এসে আসিফের কাছে জানতে পারে এখন পর্যন্ত কেউ আসেনি এখানে। তাই আকাশ ওখানে থাকে এবং বাকিদের পাঠিয়ে দেয়। আকাশ ওই বাড়িটার উপর একাই নজর দিতে থাকে। কিছুক্ষণ পর ওই বাড়িতে কতগুলো লোক আসে। ওরা ওখানে তানুকে না দেখতে পেয়ে ওরা বুঝে গিয়েছে যে ওকে কেউ নিয়ে গেছে। তাই আকাশ ওখানে থাকা সবাইকে মেরে ফেলে এবং মারার পর ওদের কাছে আসে। তখন ওদের ফোনটা বেজে ওঠে। সেজন্য আকাশ ফোনটা হাতে নেয়। নম্বরটা আকাশের চেনা চেনা লাগতেছে, কেননা এই নম্বরটা ডেভিলের। অতঃপর ওখান থেকে আকাশ চলে আসে। এদিকে হসপিটালে রকির জ্ঞান ফিরে আসে। এটা দেখে তার বাবা বলে ওঠে, বাবা, তোর এই হাল কি করে হলো? আব্বু, একটা ছেলে। অতঃপর রকি ওর বাবাকে সবটা বলতে থাকে। এদিকে পুলিশ রকির বাবাকে কল দিয়ে জানায় আকাশ পুলিশের হাত থেকে পালিয়ে যায়। তাই পুরো শহরে আকাশকে ধরার জন্য পুলিশ লাগিয়ে দেয়। কয়েক ঘন্টা পর পুলিশ আকাশকে ধরে নেয়। আকাশ কখনো ভাবেনি পুলিশ ওদেরকে নজরদারি করবে। পুলিশ আকাশকে নিয়ে এসে লকআপের ভিতরে ঢুকিয়ে রাখে এবং সাথে করে এমপি সাহেবকে কল দেয় আর বলে ওঠে, স্যার, আপনি যেমনটা বলেছিলেন তুলে নিয়ে এসেছি ওই ছেলেকে। সাব্বাস, ওকে বেঁধে রাখ, আমি এসে ওর ব্যবস্থা করব। ওকে, ঠিক আছে স্যার। এদিকে হয়তো আপনারা ভাবছেন আকাশকে কিভাবে পুলিশ ধরলো, তাহলে শুনুন। আকাশ সকালবেলা ইরাকে দেখার জন্য ওদের বাড়িতে যায়। ওখানে ইরার আব্বুর সাথে দেখা হয়। অতঃপর আকাশ বলে ওঠে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল আপনি? ওয়ালাইকুম সালাম। ওয়া রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই তো ভালো আছি, তবে মেয়েকে নিয়ে অনেক চিন্তিত। আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তাহলে তো ভালোই হয়। তুমি নিশ্চয়ই ইরাকে দেখতে এসেছো? হ্যাঁ আঙ্কেল, আপনি ঠিক বলেছেন, আমি ইরাকে দেখতে আসছি। ইরা তো উপরে আছে, তুমি গিয়ে ওর সাথে দেখা করে কথা বলো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল।
অতঃপর আকাশ উপরের দিকে চলে আসে, এসে ইরার রুম খুঁজতে থাকে। কয়েকটা রুম দেখার পর আকাশ রুমটা খুঁজে পায়। রুমটা যেই খুলতে যাবে আবারও একই কার্ড। ইরা একা একা জামা পরতে থাকে, তখনই আকাশ দেখে ফেলে। তবে ইরা এবার চেঁচায়নি। আকাশ দরজা বন্ধ করতে যাবে, তখনই ইরা বলে ওঠে, এই যে পালাতে হবে না আপনাকে, ভেতরে আসেন। কি বলছেন কি? আপনি আগে জামা পরে নিন, তারপর না হয়। আরে সমস্যা নেই, আপনি আসুন তো। অতঃপর আকাশ অনেকটা ভয় ভয়ে রুমের ভিতরে ঢুকলো, সাথে চোখ বন্ধ করে নিল। এইটা চোখে ইরা কিছুটা মুচকি হাসতেছে। অতঃপর সে বলে ওঠে, কি ব্যাপার, চোখ বন্ধ করে কেন রেখেছেন? না মানে আসলে আপনার জামা ঠিক নেই, সেজন্য। বাহ, ওই দিন তো সব দেখে নিয়েছেন, তাছাড়া নতুন করে আর দেখার কিছু নেই, তাই চোখ মেলে আমাকে জামা পরতে সাহায্য করেন। কি বলছেন কি? আপনার মাথা ঠিক আছে তো? আমি পরাবো জামা আপনাকে? বারে, আপনি পড়ালে অসুবিধাটা কোথায়? আপনি একটা মেয়ে আর আমি একটা ছেলে, এইভাবে। কিচ্ছু হবে না, তার আগে দরজা বন্ধ করে নিন। অতঃপর আকাশ দরজা বন্ধ করে ইরার কাছে আসে এবং ইরাকে জামা পরাতে সাহায্য করে। আকাশ জামা পরার সময় হাত কাঁপছিল, তা দেখে ইরার হাসি পাচ্ছে। অতঃপর ইরা বলে ওঠে, কি ব্যাপার, আপনার হাত এভাবে কাঁপছে কেন? না মানে মানে আসলে কোন যে ভাষা বলছেন কিছুই তো বুঝতে পারছি না। আসলে কোনো মেয়ের গায়ে কখনো জামা পরা তো দূরের কথা, কখনো হাত দেইনি। সমস্যা নেই, কারো গায়ে না দিলে আমার গায়ে দেবেন। আপনার গায়ে কেন দিব বললেন তো? আপনাকে এসব জানতে হবে না, আমাকে দেখা হয়ে গেলে আসতে পারেন। আর হ্যাঁ, যাওয়ার আগে নাম্বারটা দিয়ে যান। কেন আপনাকে কেন নাম্বার দিব? তাছাড়া আমার নাম্বার আপনি কি করবেন? প্রেম করব আপনার সাথে, এতে করে আপনার সমস্যা আছে কি? না, আমার কোনো সমস্যা নেই, আমি এখন যাই। একটু দাঁড়ান। আকাশ ওখানে দাঁড়িয়ে থাকলে ইরা এসে আকাশকে জড়িয়ে ধরে, সাথে আকাশের ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করতে থাকে। কিছুক্ষণ পরে আকাশকে ছেড়ে দেয়। এইটা দেখে আকাশ মনে মনে বলে ওঠে, কি ব্যাপারটা কি? মেয়েটার মাথায় সমস্যা হলো নাকি? কোনো সমস্যা হয়নি, তবে এইটুকু মনে রাখবেন, আপনি অনেক আগে থেকেই আমার মনটা দখল করে নিয়েছেন। এই মনে অন্য কেউ আসতে পারবে না, এবং তুমিও তোমার মনে অন্য কাউকে আসতে দিতে পারবে না। তার মানে আমি ধরে নিব কি? হ্যাঁ, ঠিক ধরেছ। এখন তোমাকে কোনো কিছুই বলার প্রয়োজন নেই। 5 দিন পর আমার জন্মদিন, যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সবার সামনে। বুঝতে পেরেছি, যদি উত্তর না হয়? এমন তাহলে আমি পৃথিবীর থেকে চিরবিদায়। আরো কিছু বলার আগেই আকাশ হাত দিয়ে থামিয়ে দেয়। ইরার রুম থেকে বের হয়ে গাড়িতে ওঠে এবং গাড়িতে চালাতে থাকে। তখন কিছু দূর যাওয়ার পর পুলিশ চেকপোস্টের পর আকাশকে গ্রেফতার করে। এরই ভিতর পুলিশ স্টেশনে এমপি সাহেব চলে আসে এবং বলে ওঠে, অফিসার, কোন ছেলে আমার রকিকে মেরেছে দেখান তো। এই তো স্যার, আপনার সামনে এই ছেলেটা। তাই এই ছেলেটাকে মারতে থাক, যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত মারবি। কিন্তু স্যার, এটা রিস্ক কাজ হয়ে যাবে। তাহলে আমি এখানে আছি কোন কারণে? তাহলে কোনো চিন্তা করবেন না স্যার, আপনার চোখের সামনে আমি ওকে মারবো। অতঃপর পুলিশ জেলার ভিতর আকাশের কাছে আসে। এতে আকাশের মাথাটা উপরের দিকে উঠালেই এমপি সাহেব আকাশের মুখটা দেখতে পারে এবং বলে ওঠে, বাহ বাহ, তুই কাকে ধরে নিয়ে আসছিস তা কি তুই জানিস? কি বললেন স্যার? কে এই ছেলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। না থাক, তোকে জানতে হবে না। তুই ওকে এমন মার মারবি যেন ও সারা জীবন মনে রাখে, সাথে করে ওকে অনেকগুলো কেসে ফাঁসিয়ে দিবি। তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, ওকে ছাড়ানোর জন্য অনেক লোক আসতে পারে, তাই তাড়াতাড়ি করবি। কিন্তু করবেন না স্যার, আপনি শুধু আমার দিকটা একটু তাকাবেন, বাকিটা আমার উপর ছেড়ে দিন। তাড়াতাড়ি করে ওকে মেরে কোথাও ফেলে আসবি, যাতে করে ওর পরিচয় তা কেউ না জানে। কথাগুলো বলে রকির বাবা ওখান থেকে চলে যায়। উনি চলে যাওয়ার পরে পুলিশ স্টেশনে আকাশের আব্বু আসে। উনি এসেই পুলিশ অফিসারের কাছে যায়। পুলিশ অফিসার ওনাকে দেখলেই স্যালুট দেয় আর বলে ওঠে, স্যার আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। আকাশকে কোন অপরাধে ধরে নিয়ে এসেছেন? স্যার, ওই ছেলেটি এমপি সাহেবের ছেলেকে গুলি করে, তাই একে ধরে নিয়ে এসেছি। এখনই ওকে ছেড়ে দাও।
কিন্তু স্যার কেস ফাইল করা হয়ে গেছে, এখন কি করে ছাড়বো? এমপি সাহেব যদি কেস তুলে নেয় তাহলে আমি ছেড়ে দিতে পারবো। আপনি কি ভুলে গেছেন আপনি কার সাথে কথা বলছেন? বলবে যে সিএম এখানে এসেছে, ওকে নিয়ে গিয়েছে। পুলিশ অফিসার আকাশকে ছেড়ে দেয়। এইদিকে আকাশ গাড়িতে গিয়ে বসে। ওখানে বসার পর গাড়ি চলতে থাকে। আকাশ তখন ওর আব্বুকে সবকিছু খুলে বলতে থাকে। ওই সব কথা বলতে বলতে আকাশ চলে আসে বাড়িতে। আকাশ বাড়িতে আসার পর রেস্ট নিতে চলে যায়। এইদিকে পার্টি অফিসে মিটিং ডেকেছে, কেননা আকাশকে ছাড়ানোর ব্যাপারে কথা উঠতে পারে, তাই আজকের এই মিটিং। ওখানে সবাই উপস্থিত হয়। তখনই আকাশের আব্বু বলে ওঠে, আজকে এই মিটিং কেন ডাকা হয়েছে? আপনার ক্ষমতা আছে বলে এভাবে আপনি যাকে খুশি থানা থেকে ছাড়িয়ে নিতে পারেন না। ও তাই? তা আমার কাছে সব তথ্য আছে। আপনার ছেলে একটা মেয়ের উপর গুলি চালিয়েছে, সে অপরাধে ওকে তো তাহলে জেলে রাখতে হয়। কিন্তু স্যার, দেখুন আপনার ছেলেও সমান অপরাধী, সেটা আপনি খুব ভালো করেই জানেন, তাই এই নিয়ে কোনো কথা বলবেন না আজকে। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন না হয় চুপ থাকলাম। তাহলে আজকে মিটিং এখানেই শেষ, আপনারা সবাই তাহলে আসতে পারেন। অতঃপর সবাই চলে যায়। সবার সাথে সাথে আকাশের আব্বু ও বাড়িতে চলে আসে। এইদিকে আকাশ ও ওরা দুজনে কথাবার্তা চালিয়ে যেতে থাকে। এভাবে 4 দিন কেটে যায়। ইরা আকাশ ও ওর পরিবারকে ইরার জন্মদিনে আসতে বলে, তাই আকাশ কথা বলা শেষ করে চলে আসে ওর আব্বুর কাছে। আর এসেই বলে ওঠে, আব্বু একটা কথা বলার ছিল তোমার সাথে। কি কথা বলবি আকাশ? তোমার কাছে কালকে সন্ধ্যার পর সময় হবে কি? কাল তো অনেক গুরুত্বপূর্ণ মিটিং আছে, কিন্তু কেন বলতো? না মানে কালকে। আকাশ কথাটা বলার আগেই তানু উপরের থেকে নামতে নামতে বলে ওঠে, কালকে আমরা সবাই ভাইয়ার হবু শ্বশুর বাড়ি যাব, আমার হবু ভাবির জন্মদিনে। তানুর কথা শুনে বাড়ির সবাই কিছুটা অবাক হয়, কেননা আকাশ যে কাউকে পছন্দ করে তা ওনারা কেউ জানতো না, সেজন্য ওনারা অবাক হয় আর বলে ওঠে, কি বলছিস কি এগুলো? আমি তো কিছুই জানি না। হ্যাঁ, আব্বু ঠিকই বলছে, বিশ্বাস না হলে ভাইয়াকে জিজ্ঞেস করো। আকাশ, কথাগুলো কি সত্যি? হ্যাঁ আব্বু, আর কালকে তোমরা ওর জন্মদিনে গিয়ে বিয়ের কথাবার্তা বলে আসবে। ঠিক আছে, তাহলে কালকের সব মিটিং ক্যান্সেল করে দিচ্ছি। কাল তাহলে আমার বৌমাকে দেখতে যাচ্ছি। ঠিক আছে, আমি তাহলে তানুকে নিয়ে শপিং মলে যাচ্ছি। ওখানে গিয়ে একটা আংটি কিনতে হবে। সুন্দর এবং দামি দেখে কিনবি। ঠিক আছে আব্বু। অতঃপর আকাশ তানুকে নিয়ে চলে আসে শপিং মলে। ওখানে হীরের দোকানে গিয়ে অনেক দামি দামি হিরে দেখতে থাকে। ওখান থেকে একটা হীরের আংটি কিনে নেয়, কিনে বাড়িতে চলে আসে। পরের দিন বিকাল আকাশ, শাহজাহান চৌধুরী, পারুল আক্তার ও তানু ওরা 4 জন বের হয় ইরাদের বাড়ির উদ্দেশ্যে, সাথে সিকিউরিটি নিয়ে। বিকালের মধ্যে ওরা ইরাদের বাড়িতে চলে আসে। ইরাদের বাড়িও মোটামুটি বেশি বড় না। ওনারা বাড়িতে চলে আসে। ওখানে কিছুক্ষণ পর ইরাকে আনা হয়। আকাশের বাবা মা ইরাকে পছন্দ করে, তাই 3 দিন পর ওদের বিয়ের ডেট ঠিক করে ফেলে। বিয়ের দিন ঠিক করা হলে আকাশ ইরাকে আংটি পরিয়ে দেয়। আংটি পরার কিছুক্ষণ পর ইরার জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়। অতঃপর ইরার আব্বু বলে ওঠে, আপনাদের আমার একমাত্র মেয়ের জন্মদিনের শুভেচ্ছা জানায়। তার সাথে আরও একটা সুখবর আছে। সে সুখবর হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান সিএম সাহেবের একমাত্র ছেলে আকাশ, এর সাথে আমার একমাত্র মেয়ের বিয়ে ঠিক করলাম। বিয়ে 3 দিন পর অনুষ্ঠিত হবে, তাই আপনারা সবাই আমন্ত্রিত। এরপর কেক কাটা হয়। ইরা কেক কেটে সবাইকে খাইয়ে দেয়। অনুষ্ঠান শেষ করে আকাশ ওর পরিবারকে নিয়ে চলে আসে বাড়িতে। আকাশের বাবা মা অনেক খুশি, কেননা ইরাকে ওনাদের অনেক পছন্দ হয়েছে। এভাবে বিয়ের দিন বেশি সময় না থাকায় 2 বাড়িতেই সাজাতে থাকে। অনেক সুন্দর করে সাজানো হয়, তার উপর শপিং তো আছেই। এইভাবে 2 দিন কেটে যায়। পরের দিন বিয়ে, তাই আকাশ বর্ষে যে ইরাদের বাড়িতে আসে। ওখানে কোনো রকম ঝামেলা ছাড়াই আকাশ আর ইরার বিয়েটা হয়ে যায়। আকাশ ইরাকে নিয়ে ওদের বাড়িতে চলে আসে। বাড়িতে ইরাকে নিয়ে আকাশের রুমে গিয়ে বসানো হয়। ইরার রুমে যাওয়ার 30 মিনিট পর আকাশ রুমে ঢোকে, দরজা বন্ধ করে দেয় আর বলে ওঠে, চলো আমরা ইরাতে আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের দাম্পত্য জীবনটা সুখে কাটে।
অতঃপর ওরা দোয়া শেষ করে আকাশ ইরাকে দেখতে থাকে। এক পর্যায়ে আকাশ ইরার ঠোঁটগুলো দখল করে নিয়ে নেয়। প্রায় 5 মিনিট এইভাবে থেকে ইরাকে ছেড়ে দেয়। অতঃপর আকাশ ইরাকে বিছানায় শুয়ে দেয়। তারপর ইরার শরীর থেকে সবকিছু খুলতে থাকে। এক পর্যায়ে সবকিছু খুলে আকাশ ও ইরার মধ্যে হারিয়ে যায় ভালোবাসার সাগরে। পরের সকালে ইরার ভেজা চুলের পানিতে আকাশ ঘুম ভাঙে। আকাশ ফ্রেশ হতে চলে যায়। অন্যদিকে ইরার নিচে নেমে রান্নার কাজে সাহায্য করতে থাকে। আকাশ নিচে নেমে আসলে ওরা সবাই নাস্তা করতে থাকে। নাস্তা সেরে আকাশের আব্বু চলে যায় অফিসের দিকে। উনি বের হওয়ার 10 মিনিট পর আকাশের মোবাইলে কল আসে। কলে কথা বলতে জানতে পারে আকাশের আব্বুর উপরে হামলা হতে পারে, তাই আকাশ তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। তবে হেলিকপ্টার নিয়ে, কেননা গাড়ি করে যেতে সময় লাগবে, সেজন্য হেলিকপ্টারে করে যাওয়া। হেলিকপ্টার করে আকাশ এসে দেখে আকাশের আব্বুর থেকে গুলি করতে থাকে। গুলি করাতে ওখানে থাকা অনেক গাড়ি নষ্ট হয়ে যায়। আর আকাশ পাইলটের উদ্দেশ্যে বলে ওঠে, পাইলট, আব্বুর গাড়ির কাছে নিয়ে চলো তাড়াতাড়ি। পাইলট ওই বাড়ির দিকে যেতে থাকে। তার সাথে আকাশ গাড়িগুলোতে গুলি করেই যাচ্ছে। কিছুক্ষণ পর আকাশ ওর আব্বুর গাড়িতে গিয়ে পৌঁছায়। ওখানে আকাশ ওর আব্বুর পাশে গিয়ে বসে। আর এইটা দেখে আকাশের আব্বু বলে ওঠে, আকাশ তুই এখানে? আমি খবর পেয়েছি তোমার উপর আক্রমণ হতে পারে, তাই আমি তাড়াতাড়ি করে এখানে এসেছি। আমাকে কারা মারতে চাইবে? রকির বাবা এমপি সাহেব। কিন্তু কেন? আব্বু এই বিষয়ে পরে বলবো, এখন সময় কম, তোমাকে হেলিকপ্টারে পাঠিয়ে দিচ্ছি। তুমি অফিসে যত তাড়াতাড়ি পারো পৌঁছাও, কেননা ওখানে তুমি নিরাপদ থাকতে পারবে। এরপর অনেক কৌশলে আকাশ ওর আব্বুকে হেলিকপ্টারে উঠিয়ে দেয়। হেলিকপ্টার চলে যেতে থাকে। আকাশ গাড়ি থামিয়ে ওর বাকি 3 জন লোককে সাথে করে ওদের উপর আক্রমণ করতে থাকে। এখন হয়তো আপনারা ভাবছেন আকাশ তো সাথে করে কোনো লোক আনেনি, তাহলে এই লোকগুলো কারা? তাহলে শুনে রাখুন, গল্পের শুরুতে আমি বলেছিলাম আকাশ ওর আব্বুর সিকিউরিটির জন্য 3 জন লোক রাখে। এই হচ্ছে সেই লোকগুলো। আকাশ একের পর এক লোকদের মারতে থাকে। এইভাবে লড়াই করতে আকাশ এখানে থাকা সবাইকে মেরে ফেলে, কেননা এদের বাঁচিয়ে রেখে আকাশের কোনো লাভ হবে না। এরা মরে যাবে, তবুও কার হয়ে কাজ করে তা স্বীকার করবে না, তাই ওদের মেরে ফেলে। এইদিকে সিএম বেঁচে যাওয়াতে টেবিলের বাড়ি যায় আর বলে ওঠে, এই আকাশের এত বড় সাহস কি করে হয়? বারবার ওই ছেলে আমার লোকদের মেরে ফেলছে। কি আছে ওর মধ্যে যা আমি দেখতে পাচ্ছি না? এইদিকে আপনারা ভাবছেন ডেভিলের সাথে কি করে জড়িত, কিন্তু চিন্তা করবেন না, ঠিকই জানতে পারবেন সবকিছু। এইদিকে আকাশের আব্বু অফিসে আসাতে এমপি মোটেও খুশি হয়নি। শাহজাহান চৌধুরী অফিসে এসে এমপি সাহেবকে ওয়ার্নিং দিয়ে দেয়, যাতে করে ভবিষ্যতে এরকম কোনো কাজ যেন না করে থাকে। এইদিকে শাহজাহান চৌধুরী কথায় এমপি কিছুটা ভয় পায়। অন্যদিকে আকাশ ডেভিলের সাথে একটা চুক্তি করার জন্য একটা মিটিং ডাকে, কেননা এভাবে কাজ করতে থাকে ওদের দুজনের জন্যই ক্ষতি, যা ওরা নিজেরাই ভালো করে জানে। তাই ওরা দুজনে একটা তারিখ ঠিক করে, কখন কোথায় ওরা মিটিং করবে। সব দিন তারিখ ঠিক করা শেষ হলো। পরের দিন সকালে আকাশ বাড়ি থেকে বের হতে গেলে ইরা বলে ওঠে, কোথায় যাচ্ছ? একটা কাজে যাচ্ছি, বিকালের মধ্যেই ফিরে আসবো। আসার সময় আমার পছন্দের খাবার আনতে কিন্তু ভুলবে না। কি যে বলো না, তোমার পছন্দের খাবার আনতে আমি কি ভুলে যেতে পারি? অতঃপর ইরা আকাশের কাছে এসে আকাশের কপালে একটা চুমু দেয় আর বলে ওঠে, সাবধানে যাবে কিন্তু। আকাশ হাসি মুখ নিয়ে বেরিয়ে আসে। ওখান থেকে বের হয়ে আকাশ চলে আসে ও রাস্তা নাই। ওখানে এসে সব প্ল্যান করতে থাকে, কেননা ডেভিলের কোনো বিশ্বাস নেই, ও যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। তাই আকাশ সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে নেয় এবং দেখা করার জায়গায় চলে যায়। ওখানে ডেভিলকে বলে, কি চাস তুই? আমি চাই সব কথা কি এখানেই বলবি? চল আমরা একান্তই কথা বলি। কথাগুলো কোথায় বলবি? তোর লোকেরা আর আমার লোকেরা এখানে থাক, চল আমরা ওদের থেকে কিছু দূরে গিয়ে বলি। চল তাহলে। আকাশ ও ডেভিল ওরা কিছুটা দূরে নিয়ে যায়। দূরে গিয়ে ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে।
ডেভিল সিএম স্যারের পরিবারের থেকে তোর নজর উঠিয়ে নে, নয়তো এর পরিণাম ভালো হবে না। আমি তো তোর কথা শুনতে এখানে আসিনি, শুধু এই কথা বলতে এসেছি। যদি সিএম এর পরিবারকে বাঁচাতে চাস তাহলে সিএম কে বলে দিবি যেন ওই সিএম এর পদ থেকে সরে দাঁড়ায়, কেননা ওই চেয়ারে আমি বসবো। কি তুই বসতে চাস সিএম স্যারের চেয়ারে? কি যোগ্যতা আছে তোর যে তুই সিএম হবি? আমার কি যোগ্যতা আছে না আছে সেটা পরে দেখা যাবে। এখন তুই বল, তুই কেন ওদের হয়ে কথা বলার জন্য আসলি? দেখ, আমি কেন এসেছি সেটা তোর না জানলেও চলবে। তুই শুধু এতটুকু জেনে রাখ, আমি থাকতে তুই ওনাদের কোনো ক্ষতি করতে পারবি না, কথাটা মাথায় রাখবি। এইদিকে আকাশের কথা ডেভিল হাসি দেয়, কেননা ডেভিলের আসল পরিচয় আপনারা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। ওখানে ওরা শেষ করে চলে আসে। আকাশ মিটিং শেষ করে চলে আসে বাড়িতে, কেননা ওখানে কোনো রকম ঝামেলা ওদের দুজনের মধ্যে কেউ করেনি। বাড়িতে আস্তে আস্তে রাত হয়ে যায়, তাই আকাশ ওর আব্বুর কাছে যায় আর বলে ওঠে, আব্বু, তোমার সাথে তুমি আরো কিছু সিকিউরিটি বাড়িয়ে নাও। কেন আকাশ সিকিউরিটি বাড়াবে কেন? এর অনেক কারণ আছে। গতকাল তুমি দেখলে না কি হয়েছিল তোমার সাথে? আমার উপর এরকম হামলা হতেই পারে, সে নিয়ে তোকে এত টেনশন করতে হবে না। দেখো আব্বু, তুমি তোমার সিকিউরিটির জন্য কিছু সেনাবাহিনী তোমার সাথে রাখো। আচ্ছা ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। আকাশ ওর বাবাকে সবটা বুঝিয়ে দেয়, কেননা নয়তো ডেভিলের উপর কোনো ভরসা নেই। আকাশ পরের দিন রেডি হয়ে অফিসের দিকে যেতে থাকে। তখন রকি আকাশের পথ আটকে দাঁড়ায় আর বলে ওঠে, রকি, তুই এখানে? হ্যাঁ আমি। তুই আমাকে গুলি করে অনেক বড় অপরাধ করে ফেলেছিস। তোকে ওই বাঁচিয়ে রেখেছি, এটা তোর ভাগ্যের ব্যাপার, নয়তো তোর মতো লোককে মারতে আমার এক সেকেন্ডও ভাবতে হয় না। তুই তোর লেকচার বন্ধ কর। তুই মনে করেছিলিস তোর বাবা সিএম বলে আমি তোকে ছেড়ে দেব? যাক, তাহলে তুই জেনেই গিয়েছিস, কিন্তু তুই কি জানিস তোর বাবার আসল পরিচয়টা কি? মানে কি বলতে চাস তুই? আমি বলতে চাই, আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া ডেভিলকে কি তুই চিনিস? আমি চিনি না। তোর কথার ধরনে বোঝা যায় তুই চিনিস। তোর বাবার এমপি পদের থেকে ডেভিলে পদের পাওয়ার অনেক বেশি, তাই না? আমার কাছে সব তথ্য আছে। এইগুলো যদি কমিশনারের কাছে দেই তাহলে তোর বাবা জেলে যেতে কিন্তু সময় লাগবে না। ওই তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? ভয় দেখাচ্ছি না, ওয়ার্নিং দিচ্ছি। গতকাল তোর বাবাকে দিলাম, আজকে তোকে। আমার পথ থেকে সরে দাঁড়া, নয়তো তোদের বাবা ছেলের লাশও কেউ খুঁজে পাবে না, কথাটা মাথায় রাখবি। আকাশ ওখান থেকে চলে আসে অফিসের দিকে। এইদিকে অফিসে যাওয়ার কিছুক্ষণ পর আকাশ জানতে পারে ওর বাবার উপর কোনো মাফিয়ার লোক আক্রমণ করেছে, যা বর্তমানে টিভিতে দেখাচ্ছে। কিন্তু ওনার সাথে সেনাবাহিনী ও কিছু কালো কোট পরা লোক থাকার কারণে ওনার কোনো ক্ষতি হয়নি। শুধু গাড়ির আক্রমণ করার কারণে ওনার শরীরে কিছু কিছু জায়গায় আঘাত লাগে, যার জন্য ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। খবর শুনে আকাশ অফিস থেকে বের হয়ে যায় হসপিটালের দিকে। হসপিটালে পৌঁছে ওর আব্বুর পাশে গিয়ে বসে আর বলে ওঠে, কিরে, হলো এইসব? এরপর আকাশ ওর আব্বুর থেকে সবটা শোনে। সবটা শোনার পর আকাশ বের হয়ে আসে। এরপর আকাশ ওর লোকদের বলে এমপি কোথায় আছে খোঁজ নেওয়ার জন্য, কেননা এমপিকে কিছুক্ষণ মারধর করলেই ওর শিক্ষা হবে। আকাশ ওর লোকদের মাধ্যমে জানতে পারে যে এমপি বিদেশ যাচ্ছে, তার আর কেন যাচ্ছে তা আকাশ খুব ভালো করেই জানে। তাই এমপি এয়ারপোর্টে যাওয়ার আগেই আকাশ ওর লোকদের দিয়ে এমপিকে উঠিয়ে নেয়। এমপিকে নিয়ে চলে আসে আকাশের দেয়া একটা ঠিকানায়, আর সেটা হলো নদীর পাড়ে। কেননা আকাশ ওনাকে ভালো হয়ে যাওয়ার জন্য সুযোগ দিতে চায়, তাই এখানে নিয়ে আসা এমপিকে নিয়ে এসে আকাশের সামনে বসানো হলো। এইটা দেখে এমপি বলে ওঠে, তুই এখানে তোর বাবার উপর বদলা নেওয়ার জন্য এসেছিস, তাই না? ধরে নে তাই। তোকে কতবার বলেছি আমার পরিবারের উপর থেকে নিজের চোখ সরিয়ে নে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনবি না। তাই আজকে তোকে একটু কষ্ট না দিলে তো নয়, মিস্টার ডেভিল। আকাশের মুখে ডেভিল নামটা শুনে রকির বাবার মুখে চিন্তার ছাপ দেখতে পাওয়াতে যাচ্ছে আর বলে ওঠে, কি বলছিস কি তুই? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। এই নিয়ে তোর ছেলের সাথেও কথা হয়েছে, কিন্তু তুই এখন আমাকে চিনতে পারিসনি। কে বলছে চিনতে পারিনি? তুই যা আমিও তা। যেমন আমি ডেভিল মাফিয়া, ঠিক তুইও মাফিয়া, শুধু তুই সমাজের মধ্যে সিএম এর ছেলে আর আমি সমাজে এমপি।
তোর কাছে যেমন কোনো প্রমাণ নেই আমি ডেভিল, তেমনি আমার কাছেও কোনো প্রমাণ নেই তুই মাফিয়া। যাক, সবটা যেহেতু বুঝতে পেরেছিস, তারপর কোন সাহসে তুই আমার বাবার উপর আক্রমণ করেছিস বল? কারণটা তুই ভালো করেই জানিস। আমি কোনো আক্রমণ করছি, কারণ আমার ওই চেয়ারটা চাই। তুই কি জানিস না এরপর আমি তোর কি হাল করতে পারি? মেরে ফেলবি তাই তো? তাহলে জনগণ জানবে একজন এমপি মাফিয়ার হাতে খুন হয়েছে এবং পরে আমার জায়গাটা আমার ছেলে এসে রাজত্ব করবে। ঠিক বলেছিস, তোকে এভাবে মারলে তোর আসল পরিচয় কখনো সামনে আসবে না। তাই তোকে ডেভিলের পরিচয় মারবো, যাতে করে সবাই তোর আসল পরিচয়টা জানতে পারে। এখন তুই আমার বাবাকে যতটা কষ্ট দিয়েছিস, ঠিক ততটা কষ্ট তোকে দিব আমি। এই তোমরা একে গাড়িতে বসাও এবং গাড়ি দিকে একে আঘাত করো। আমি এর ছেলেকে কল দিয়ে এখানে আসতে বলি। আকাশের কথা মতো ওরা গাড়ি নিয়ে আঘাত করতে থাকে। সেই সাথে আকাশ রকিকে কল দিয়ে এই কথাটা জানায়, কেননা রকি এখানে আসতে 30 মিনিট সময় লাগবে। এরই মধ্যে ওদের কথাটা শেষ হয়ে যাবে। গাড়ি দিয়ে আঘাত করা শেষ হলে আকাশ রকির বাবার কাছে যায় আর বলে ওঠে, এবার বোঝো কতটা কষ্ট আমার বাবা পেয়েছে তোর কারণে। তুই এখানে এভাবে থাক, তোর ছেলে এসে তোকে নিয়ে যাবে। এরপর থেকে যদি আমার পরিবারের দিকে তুই তাকাস, তাহলে বুঝতেই পারছিস কি হবে তোর জন্য। কথাটা মাথায় রাখিস। আকাশের লোকদের নিয়ে চলে যায়। ওরা যাওয়ার 15 মিনিট পর রকি আসে কিছু লোকজন নিয়ে। ওরা গাড়ির কাছে গিয়ে রকি ওর বাবাকে বের করে নেয়। গাড়ি থেকে বের করে হসপিটালের দিকে নিয়ে যায়। এতে করে টিভিতে নিউজ আসে, কোন মাফিয়া গ্যাং আসে এমপি সাহেবের উপর হামলা করে, ওনাকে মারার চেষ্টা করতে থাকে। এই খবর শুনে সিএম দেখার জন্য আসে। সিএম এই কারণেই আসে কেননা উনি এই ব্যাপারে এখন পর্যন্ত কিছুই জানেন না। রকি, তোমার বাবা এখন কেমন আছে? আঙ্কেল, বাবা এখন আইসিইউতে। আপনি কিছু জানেন না? আমি কি জানবো? কিছু না, ডক্টর বের হলেই জানতে পারবো। তাহলে আমি অপেক্ষা করতেছি। তোমার বাবার সাথে কথা বলে তারপর না হয় আমি এখান থেকে যাব। আচ্ছা আঙ্কেল। এইদিকে রকি ভাবতে থাকে, এত কিছু হয়ে যাওয়ার পরও সিএম দেখার জন্য এসেছে, তাই রকি একটু অবাক হয়। ডক্টর বের হয়ে আসে। কিছুক্ষণ পর রকির বাবাকে নিয়ে চলে আসে কেবিনে। ওনাকে কেবিনে নিয়ে যাওয়ার পর সিএম ওনার সাথে দেখা করার জন্য আসে আর বলে ওঠে, কি করে হলো এসব? আমার উপর হামলা হচ্ছে, আবার আপনার উপর হচ্ছে। স্যার, শহরে পুরাতন কিছু মাফিয়া এসেছে। ওরা আমাকে আর আপনাকে মারতে চায়, তাই আমাদের উপর হামলা করে। তাহলে ওই মাফিয়াদের মারার জন্য আমি পুলিশকে বলবো, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তাহলে অনেক উপকার হয়। অতঃপর সিএম স্যার চলে যাওয়ার পর রকি ওর বাবার কাছে আসে সিএম কি বলেছে তা জানার জন্য। বাবা, উনি কি বলছেন? আমি ওই সিএম এর হাত দিয়ে ওনার ছেলেকে মারার প্ল্যান করছি। কি বললো আব্বু? কিভাবে এটা সম্ভব হলো? উনি এখানে আসার পর আমি ওনাকে বলেছি আকাশের কথা, যে আকাশ ওই আমাকে মারতে চেয়েছিল। আব্বু, তুমিও যে কি বলো না, উনি কখনো ওনার ছেলেকে মারতে যাবে? ওনার ছেলেকে না মারতে পারুক তাতে কি, কিন্তু একজন মাফিয়াকে তো মারতে পারবে। মাফিয়া কেউ আবার? আহারে, এই আকাশই হচ্ছে মাফিয়া জগতের কিং। তার মানে মাফিয়া জগতের কিং এর কথা বলতেছো তুমি? হ্যাঁ, ওই কিং। বাবা, কি বলে এইসব? এই ছেলে কিভাবে মাফিয়া হতে পারে? তুই এখন চুপ থাক, তুই শুধু দেখে যা কি কি হতে চলছে। আমি ওনাকে বলছি মাফিয়া কিং ওনার এবং ওনার ছেলের উপর আক্রমণ করেছে, তাই এখন উনি বলছে যে উনি যত তাড়াতাড়ি সম্ভব এর বিরুদ্ধে অ্যাকশন নেবে। বাবা, কি চালটাই না চালতে তুমি, এক ঢেলে এতগুলো পাখি। বাবার হাতে ছেলে খুন হয়ে যাবে। এইদিকে আকাশের আব্বু বাড়িতে চলে আসে। অন্যদিকে আকাশ ইরাকে নিয়ে হানিমুনে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। যাওয়ার সময় আকাশ ওর আব্বুর সাথে বিদায় নিয়ে চলে আসে এয়ারপোর্টে। এয়ারপোর্টে যাওয়ার আগে আকাশ আসিফকে সবটা বুঝিয়ে দেয় কল দিয়ে। কয়েক ঘন্টা অপেক্ষা করার পর ওদের পাইলটের সময় চলে আসে। সেজন্য আকাশ ইরাকে নিয়ে প্লেনে বসে পড়ে। কয়েক ঘন্টা পর ওরা মালয়েশিয়ার চলে যায়। এয়ারপোর্ট থেকে বের হয়ে আকাশ ইরাকে নিয়ে চলে আসে হোটেলে। হোটেলে আগেই রুম বুক করা ছিল, যার জন্য কোনো সমস্যা হয়নি।
নয়তো এখানে রুম পাওয়া অনেক কঠিন ব্যাপার হয়ে যেত। রুমে আসার পর হঠাৎ করে আকাশের চোখে নেশা চলে আসে। অতঃপর আকাশ ইরাকে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে ভালো বাসা দিতে থাকে। অতঃপর তখন তারা যে ঘুমিয়ে গেছে বলতে পারে। আকাশের ঘুম ভেঙে যাওয়ার পর পাশে দেখে ইরার শরীরে কোনো কাপড় নেই, তাই আকাশ ইরার শরীর উপর একটা কাপড় ঢেকে দেয়। কিছুক্ষণ পর ইরা ঘুম থেকে উঠে। অতঃপর আকাশ বলে ওঠে, ইরা, তুমি ওয়াশরুমের ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি একটু পরেই যাব। ঠিক আছে, তুমি তাহলে অপেক্ষা করো, আমি গেলাম। ইরা ভিতরে চলে যায়। অন্যদিকে আকাশ চলে আসে নিচে, কেননা আকাশ ভালো করেই জানে ইরা 20 মিনিটের আগে বের হবে না। তাই আকাশ বের হয়ে নিচে আসে, কেননা আকাশ এখানে হোটেলের খাবার খায় না। তাই এখানে একজন রাঁধুনি রাখে, যাতে করে ওদের জন্য রান্না করতে পারে, কেননা আকাশ ও ইরা থাকবে বাহিরে সেজন্য রান্না করতে সমস্যা হবে, বিদায় রাঁধুনি রাখে। আকাশ রাঁধুনিকে নিয়ে রুমে আসতেই ইরার সামনে পড়ে আর বলে ওঠে, কি ব্যাপার, তুমি কোথায় গিয়েছো? এই মেয়েটা কে? ও এই মেয়েটা, ও রাধুনী। আজকে থেকে আমরা এখানে যতদিন থাকবো ততদিন ও আমাদের জন্য রান্না করবে। রান্না করবে মানে? আমি তাহলে কি জন্য আসলাম? আহ, রাগ কেন করো? আমি আর তুমি তো সারাদিন থাকবো বাহিরে, রান্না কে করবে? তাই আমি রাঁধুনি নিয়ে এসেছি। কেন হোটেলের খাবার খাবে? তাছাড়া একজন অপরিচিত মেয়ে। আমি হোটেলের খাবার খাই না, তুমি তা জানো। তাছাড়া আমি এখানে যতদিন আসতাম ততদিন ও আমাকে রেঁধে খাওয়াতো। কি, তুমি এখানে আগেও এসেছো? হ্যাঁ, অনেকবার এসেছি, এখন কোনো কথা নয়। মায়া, তুমি প্রতিদিন দুপুরে এসে রান্না করে দিয়ে চলে যাবে, ঠিক আছে? এখন তাহলে তুমি রান্না করো, আমরা বের হব। রাঁধুনি রান্না করতে চলে যায়। অন্যদিকে আকাশ ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে, কেননা আজকে ওরা মালয়েশিয়ার নদীর ধারে যাবে। ওই নদীতে অনেক স্পেশাল কিছু পাওয়া যায়, যা আকাশ ইরাকে নিয়ে খাবে। কিন্তু এইসব কিছু ইরা এখনো জানায়নি। ইরা ফ্রেশ হয়ে গেলে ওকে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমেরিকার আকাশের আব্বু বসে আছে ওনার অফিসে। ওনার চারপাশে রয়েছে অনেক রাজনীতিবিদ, তার সাথে অনেক পুলিশ প্রশাসন। উনি সবাইকে এই জন্য ডেকেছে যাতে সব রকম ক্রাইম এখান থেকে দূর করতে পারে। প্রয়োজনে কথাও বলবে, তো আমাদের এখানে আসতেই বলছে। তাহলে সিএম স্যার, আপনি তাহলে বলা শুরু করতে পারেন। আপনাদের যে জন্য ডেকেছি, আপনারা দেশে কি কাজ করছেন আমি বুঝতেছি না। দিন দিন মাফিয়ার রাজত্ব চলতে থাকে এখানে। আমার উপর হামলা হচ্ছে, তাহলে সাধারণ জনগণের কি হবে তা একটু আপনারা ভেবে দেখেন একবার। একদিন আগে এমপি উনার উপর হামলা হয়েছে, উনাকে তো এয়ারপোর্টের রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে বলুন আপনারা, যেখানে আমরা নিরাপদে থেকেও আমাদের উপর হামলা হচ্ছে, সেখানে সাধারণ মানুষ কতটা নিরাপদে আছে বুঝতে পারছেন আপনারা? সরি স্যার, আমাদের দেশে দুইজন মাফিয়া আছে, একজন মাফিয়া কিং আর অন্যজন ডেভিল। এরা দুজনের শত্রু। আমি যতদূর জানি মাফিয়া কিং সাধারণ মানুষের কোনো ক্ষতি করে না, কিন্তু ডেভিল সাধারণ মানুষেরও ক্ষতি করে। কিং আর ডেভিল এর তো একজন আরেকজনের মারার জন্য সর্বদা প্রস্তুত থাকে। মাফিয়া কিং আমাদের উপর কখনো হামলা করবে না, ডেভিল এই কাজ করলেও করতে পারে। এই যে, আপনাকে এখানে কারো পক্ষ হয়ে কথা বলতে বলিনি। আপনারা কিন্তু সবাই জানেন এমপি সাহেব কেন রেগে গেল, তাই নতুন করে আপনাদের কিছু জানালাম না। অতঃপর পুলিশটি আবার বলে ওঠে, সরি স্যার, শুধুমাত্র আমি সত্যিটা জানালাম। দেখুন, আমি এত কিছু জানতে চাই না। কে দোষী আর নির্দোষী সেসব পরে দেখা যাবে। আপনি শুধুমাত্র সব পুলিশদের বলে দিবেন, যেখানে মাফিয়ার লোকদের পাবে সেখানে যেন মেরে ফেলে। কোনো গ্রেপ্তার করার প্রয়োজন নেই, সবাইকে মেরে ফেলবেন। কিন্তু স্যার, সবাইকে মেরে ফেলাটা কি ঠিক হবে? সবাইকে মারতে হবে না, যারা যারা মেন ওদের মারবেন, যারা লোকাল তো ওদের গ্রেপ্তার করবেন। এই কাজটা যত তাড়াতাড়ি পারেন করবেন। ঠিক আছে স্যার, আমি তাহলে সব জায়গায় বলে দিচ্ছি। ওই দিন মিটিং শেষ হয়ে যায়। এইদিকে ডেভিল ওর লোকদের বলে, তোমরা কয়েকদিন আস্তানা থেকে বের হবে না, এতে করে কিং এর লোক বের হবে, সাথে পুলিশের হাতে মারা যাবে। তার সাথে সাথে একটু সেফ ভাবে চলাচল করবে। এইদিকে পুলিশ সারা শহরে ছড়িয়ে পড়ে, যেখানে মাফিয়ার লোকদের পাচ্ছে সেখানেই মেরে ফেলছে। এতে করে আকাশের দলের লোক অনেক মারা যায়। এই খবরটা আকাশের কাছে পৌঁছে যায় আর বলে ওঠে, বস, এখানে তো সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? বস, সারা শহরে পুলিশ,
যেখানে আমাদের লোকদের পাচ্ছে সেখানে গ্রেফতার করছে, বাকিদের মেরে ফেলছে। শুধু কি আমাদের লোকদেরই মারছে নাকি ডেভিলের লোকদেরও? ডেভিলের লোকদের তো দেখাই যাচ্ছে না। তুমি সবাইকে বলে দাও আন্ডারগ্রাউন্ড হয়ে যেতে। আমি কালকেই দেশে ফিরবো। কি বলছেন কি? আপনি এই অবস্থায় দেশে আসলে আপনার বিপদ হতে পারে। তোকে কোনো চিন্তা করতে হবে না, কাল এয়ারপোর্টে চলে আসিস যে করেই হোক। ঠিক আছে বস। এইদিকে আকাশ ইরাকে নিয়ে অনেক ঘোরাঘুরি এবং তার সাথে অনেক কেনাকাটা করলো। কেনাকাটা শেষ করে পরের দিন চলে আসে দেশে। তখন অনেক সিকিউরিটি ছিল, কেননা দেশের পরিস্থিতি খারাপ ছিল, তাই এই সিকিউরিটি ব্যবস্থা করা হয়। আকাশ ইরাকে নিয়ে এয়ারপোর্টে থেকে বের হয়। আসিফকে ইশারায় ওর কাছে আসতে বলে। আসিফ অনেক ভয়ে ভয়ে আকাশের কাছে আসে। আসিফ আসতে গেলে পুলিশ বাধা দেয় এবং আকাশ বলাতে কিছু বলেনি। তখন আসিফ বলে ওঠে, বস এগুলো দেখছি। যা দেখতেছিস ঠিকই দেখছিস। আমার বাবা এই দেশের সিএম, তাই তোর কোনো চিন্তা নেই। তুই আজকে থেকে আমার বাড়িতে থাকবি, যাতে করে তোকে কেউ মারার তো দূরের কথা সন্দেহ না করতে পারে। এই কথা তো আগে কখনো বলেননি। এখন কথা না বলে আমার সাথে গাড়িতে বস। আসিফ গাড়িতে বসলে আকাশ ওকে নিয়ে চলে আসে বাড়িতে এসে ওর বাবার সাথে কথা বলে। ইরাকে রুমে পাঠিয়ে দেয়। আকাশের আব্বু জিজ্ঞেস করে, এই ছেলেটা কে আকাশ? আব্বু ও আমার বন্ধু হয়, আজকে থেকে এইখানে থাকবে। আব্বু তুমি হঠাৎ করে মাফিয়া লোকদের মারতে পুলিশকে বলেছিলে নাকি? হ্যাঁ, আসলে হয়েছেটা কি? এরপর আকাশের সবটা বলে। এই সব কিছু শুনে আকাশ আর আসিফ বুঝতে পারে এই সবটা এমপি ওনার কাজ। অতঃপর আকাশ বলে ওঠে, আব্বু তুমি এখনই অর্ডার দাও, আর কাউকে গ্রেপ্তার অথবা মারতে হবে না। কেন বলতো? আমি বলেছি সেজন্য, তাই এখনই তুমি সব বন্ধ করো। আকাশের কথায় ওর আব্বু এই মাফিয়াদের বিরুদ্ধে কাজ করাটা বন্ধ করে দেয়। এইভাবে 3-4 দিন চলে যায়। এখন আস্তে আস্তে ডেভিলের লোকজনও বের হয়ে রাস্তায়। ওরা রাস্তায় বের হলে আকাশ ওর আসিফ ও ওর বাকি লোকদের নিয়ে বের হয় এবং রকিও ওর লোকদের মেরে ফেলে। রকি মারা যাওয়ায় রকির বাবা এবার আকাশকে মারার জন্য চলে আসে। আকাশ ও ডেভিলের মুখোমুখি হয়। আকাশ বলে ওঠে, বলেছিলাম না তোকে, এমপি হয়ে তোকে বাঁচতে দিলেও মরতে দিব না। তুই আমার ছেলেকে মেরে ফেললি, আমি তোকে শেষ করে দেব। যে গুলি করতে যাবে আকাশ তার আগে গুলি করে মেরে ফেলে ডেভিলকে মেরে আকাশ আসিফকে নিয়ে চলে আসে বাড়িতে। এইদিকে টিভিতে খবর দেখাচ্ছে আজকে মাফিয়া কিং ও ডেভিলের মধ্যে যুদ্ধ হয়। এতে করে ডেভিল মারা যায়। কিন্তু সবচেয়ে আশ্চর্য ঘটনা হলো, যাকে এতদিন সবাই এমপি বলে জানতো সে আসলে মাফিয়া ডেভিল। এইটা দেখে আকাশের আব্বু বলে ওঠে, তার মানে এমপি হচ্ছে মাফিয়া, আর আমি ওর কথা শুনে কত লোকে মারছি। কি করবে আব্বু, কেউ সামনে থেকে ভালো আর ভিতরে ভিতরে কতটা হিংস্র তা তো কেউ বলতে পারে না। কথাটা বলে আসিফের দিকে তাকিয়ে একটা ডেভিল মার্কা হাসি দেয়। এই হাসির মধ্যে এবং এই কাহিনীর ভিতরেই শেষ হলো মাফিয়া কিং এর গল্পটা। গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন।